বুধবার রাত 9:30। তার মানে সঙ্গে এমন একজন যিনি কোনো একটি বিষয়ে বিশেষজ্ঞ, এবং তার সঙ্গে স্টুডিওতে থাকবেন দুজন যারা ওই আপনাদের প্রশ্ন, তাদের যা যা অজানা সবই এক জায়গায় নিয়ে এসে সেই বিশেষজ্ঞকে জিজ্ঞেস করবেন, জেনে নেবেন তার উত্তর। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমাদের আজকের বিষয় কি। আজকের বিষয় বাসযোগ্য বাড়ির খুঁটিনাটি। এই প্রত্যেকটা শব্দকে আলাদা করে যেমন বুঝবো, ঠিক তেমন ভাবে খুঁটিনাটি যাবতীয় বিষয়গুলো আমাদের এই 1.5 ঘন্টার যে অবকাশ, সেই অবকাশে জেনে নেব আমাদের আজকের অতিথি, এই শহরের প্রখ্যাত ইলেকট্রোমেকানিক্যাল কনসালটেন্ট শুভ্র কমল মুখার্জির সঙ্গে, যিনি শুরুতেই বলে দিয়েছেন মাঝের কমলটিকে সরিয়ে রেখে শুধু শুভ্র মুখার্জি বলে তিনি কমফর্টেবল। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। এবং একেবারে যে টপিকটা আমাদের রয়েছে, আচ্ছা, বাড়ি বাসযোগ্য, এই যে বাড়ির আগে যখন আমরা এই বিশেষণ পদটি বসাচ্ছি, অ্যাডজেক্টিভ পদটি বসাচ্ছি, তখনই তো আপনার সেই রোলটা, একদমই তাই। তো বাসযোগ্য বলতে কি বোঝাবো? ধরুন আমরা তো কিরকম বুঝি যে একটা জমি ছিল, তার উপর একটা ইন্ডিভিজুয়াল হতে বাড়ি হতে পারে, একতলা বাড়ি, কিংবা একটা আজকের দিনে ফ্ল্যাট হতে পারে। তখন সেখানে দরজা জানলা ইত্যাদিগুলো বসলো, রান্নাঘরের জায়গাটা তৈরি হলো, বাথরুম টাথরুম তৈরি হলো, তাহলে আমি বাস করতে পারলাম। ঠিক তাই। এইটুকুই বাসযোগ্য না? আচ্ছা, আমি একটুখানি তাহলে একটু শুরুর থেকে শুরু করি। আপনি যেরকম একটি বাড়ির কথা বললেন, একটি ফ্ল্যাটের কথা বললেন, তো সে যে কিরকম বাড়িটা হবে, ধরুন যে বানাচ্ছেন বা ওইটিকে যিনি ডিজাইন করছেন, একজন আর্কিটেক্ট, যে বানাচ্ছেন তিনি পয়সাটি ঢালছেন এটা করতে, সে প্রমোটার হতে পারে, ইন্ডিভিজুয়াল কোনো একজন ব্যক্তি হতে পারে, বা কোনো বিল্ডার হতে পারে। তো আর্কিটেক্ট কি করেন? তিনি ডিজাইন করেন যে বিল্ডিংটা দেখতে কিরকম হবে। উনি কিন্তু নিজের চিন্তাধারাটা সেখানে খুব একটা যে কাজে লাগান ইনিশিয়ালি তা নয়। ওনার প্রথম যেটা থাকে সেটা হচ্ছে যে আমার ক্লায়েন্ট, মানে যে বাড়িটা বানাচ্ছে, যার জন্যে বাড়িটা তৈরি হচ্ছে, তার কি ইচ্ছে, সেই ইচ্ছেটাকে মাথায় রেখে সে সেরকম করে তার টেকনিক্যাল নলেজ দিয়ে সে বাড়িটাকে ডিজাইন করে। এবার বাড়িটাকে ডিজাইন করার সময় আপনি যেরকম বললেন, একটা বেশ ড্রয়িং রুম থাকবে, ব্যালকনি থাকবে, একটা টয়লেট থাকবে, একটা রান্নাঘর থাকবে, সেরকম সেও ডিজাইন করে। আমি এটা একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের জন্যই ধরুন কথাটা বলছি। এবার তার সাথে এটা খুব জরুরি হয়ে পড়ে যে বাড়িটা তো আমি তৈরি করব, তার একটা ডিজাইন তো হলো। এবার বাড়িটা দাঁড়িয়ে থাকবে তো মাটির উপরে, পড়ে যাবে না তো? তো সেটার জন্যে দরকার হয় একজন স্ট্রাকচারাল কনসালটেন্ট, যিনি ডিসাইড করেন যে হ্যাঁ, আমার যদি বিম কলমের থিকনেস এত হবে, কেন সেটাও ডিপেন্ড করে সয়েলের উপরে, যে সয়েল কন্ডিশন কি, নানাবিধ আরও জিনিস আছে যেটার উপরে এটা ডিপেন্ড করে। এটা দিয়ে একটা বাড়ি আপনি যেটা যেভাবে বললেন সেটা তৈরি হয়ে যায়, কিন্তু প্রবলেমটা শুরু হয় যে বাসযোগ্য হলো কি বাড়িটা, প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এই কারণেই যে আজকে আমরা থাকতে গেলে, আজকের দিনে আমি যদি আজ থেকে ধরুন 100 বছর কেন 50 বছর আগেও ভাবতাম যে ঠিক আছে আমার আলোর জন্যে আমার হ্যারিকেন ছিল, কিন্তু আজকের দিনে তো সেভাবে চলতে পারে না। তো আপনার ইলেকট্রিসিটি চাই, কেন ঘরে ফ্যান চলবে, লাইট জ্বলবে, আপনার নানান আরো অন্যান্য জিনিস আছে, রান্নাঘরে একটা মিক্সি চলবে, মাইক্রোওভেন চলবে, একটা স্নান করতে গেলে শীতকালে একটা গিজার চাই। সিমিলারলি আমি আরেকটু ভালো যারা থাকতে চান, তারা বাড়িতে একটা এয়ার কন্ডিশনিং সিস্টেম লাগালেন, তো এগুলোর জন্যে আপনার ইলেকট্রিসিটি চাই। তো সুতরাং সেইটাকেও যেরকম আমাদের চিন্তাধারায় আনতে হবে যে ডিজাইনে, যে এটা কিভাবে আমি প্রত্যেকটা ঘরে বা প্রত্যেকটা জায়গায় আমি দেব। দ্বিতীয় হচ্ছে যে আপনার জল তো চাই, জল জীবন। তো জল যদি চাই, তাহলে জলটা আসবে কোত্থেকে? তো সেই জলের চিন্তাটাকেও করতে হবে, এবং ইউজ করার পরে সেই জলটা তো বেরোতে হবে কোথাও। তার মানে ডিসচার্জটা কিভাবে করব, কোথায় করব? তো এই নানাবিধ প্রশ্নগুলো যখন আমার আসে, এবং এটা তো আমি একটা সাধারণ রেসিডেন্সিয়াল বা বাড়ির কথা বললাম, এবার যখন
ধরুন আপনি একটা হসপিটাল ডিজাইন করছেন বা একটা শপিং মল ডিজাইন করছেন, তখন আরো অন্যান্য তার জিনিস জটিলতা আরো বেশি। জটিলতা আমরা দেখবো বাড়তে আমাদের থাকে। আমাদের আজকে 1.5 ঘন্টায় কিভাবে কতটা এসে যেতে পারি, হ্যাঁ, কত দূর পৌঁছে যেতে পারি। বন্ধুরা, মনীষা শুরুতেই বলেছে যে আপনাদের আমাদের অতিথির কাছে, আমাদের স্পেশালিস্টের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ। আপনারা এজ ইউজুয়াল যেরকম আসেন আর কি 22488085 এই নাম্বারে, ল্যান্ডলাইন নাম্বারে ফোন করতে পারেন। 9903059992 এই হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আপনাদের জন্য, সেখানে আসতে পারেন। এবং একই সঙ্গে আপনি যে 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে লাইভ দেখছেন অনুষ্ঠানটি, সেখানেও কিন্তু আপনি ইনবক্স করে প্রশ্ন করতে পারেন। সবকিছু আপনার জন্য রয়েছে। আপনি জাস্ট চলে আসুন। বলতে বলতে বন্ধু এসে গিয়েছেন। দেখে নেবো কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আমি তমলুক থেকে বলছি, আমার ভূমিক। বলুন। বলছি আজকের এই অনুষ্ঠানে যে প্রসঙ্গটা আমাদের আলোচিত হচ্ছে বা হবে অনেকক্ষণ ধরে, এখানে একটা প্রশ্ন বা একটা জিজ্ঞাসা আমার থেকে যায় যে আমার বাড়ি গ্রামে। আমি এখন দেখতে পাচ্ছি যে শহরে প্রচুর বাড়ি তো হচ্ছে, সে প্রসঙ্গটা আলাদা। গ্রামেও প্রচুর বাড়ি হচ্ছে, রাস্তার ধারে বা নিজের জায়গা পুকুর বুঝিয়ে বা উঁচু জমিতে, কিন্তু প্রত্যেকটি বাড়িগুলো কোনো বিধিসম্মত, আইনসম্মত বা বিজ্ঞানসম্মত ভাবে হচ্ছে। এখানে অবশ্য মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা আছে। ফলে কি হচ্ছে যে পরস্পরের মধ্যে একটা ইন্টারেন্সি চলছে, এর জল তার জায়গায় চলে যাচ্ছে, তার জল ওর জায়গায় চলে যাচ্ছে। এই ব্যাপারটা সম্পর্কে যদি একটু আলোচিত হয় তাহলে খুব আচ্ছা, উপকৃত হতাম। প্রথমেই আমরা একটু বলে রাখি যে আজকের যে বিষয়টি আমাদের, সেটা আমরা আরো একবার বলে দিচ্ছি যে বাসযোগ্য বাড়ির খুঁটিনাটি। কিন্তু তার মধ্যে আমরা যে বিশেষজ্ঞকে আমাদের মধ্যে পেয়েছি, তিনি কিন্তু মূলত ইলেকট্রনিকের বিষয়বস্তু নিয়ে কাজ করে থাকেন, Electromechanic. ইলেকট্রোমেকানিজম হ্যাঁ। সবকিছু নিয়ে। সুতরাং এই জমির সমস্যা বাড়ি করতে গিয়ে বা এই যে নানা রকম পুকুর বুঝিয়ে বাড়ি হওয়া, বা নিয়মের সমস্যা, এটা হ্যাঁ। আমরা না খুব আজকের দিনটা যেতে পারবো না। হ্যাঁ। আমরা অন্য পর্ব করেছি অমলবাবু, আপনি আমাদের পুরনো শ্রোতা, আপনি জানেন আমরা অন্য পর্ব করেছি যেখানে আমরা কোনো স্থপতিকে এনেছি, সেসব বিষয়ে স্থপতিরা বলেছেন বা আইনি বিশেষজ্ঞদের যখন এনেছি তারা সেসব বিষয় নিয়ে বলেছেন। আজকে আমরা এখানটাতে কনসেন্ট্রেট করি। হ্যাঁ, বাড়ি বাসযোগ্য কিনা একদম শুরুতেই কিন্তু সুরটা ধরে দিয়েছেন শুভ্রবাবু, শ্রী শুভ্র মুখার্জি, আমাদের আজকের অতিথি, যে বলছেন একটা বাড়িতে যা যা লাগতে পারে, বাড়িতে থাকতে গেলে, আজকের সময় একটি বাড়িতে থাকতে গেলে যা লাগতে পারে, সেই গোটা ব্যাপারটাকে পরিকল্পনা করা, নিখুঁত পরিকল্পনা করা। এবং আপনি খুব রাইটলি বললেন যে ক্লায়েন্ট মানে যিনি বাড়িটা কিনবেন বা যার জমিতে বাড়িটা হচ্ছে বা যিনি ফ্ল্যাটটা করাচ্ছেন, অনেক সময় একটা কোঅপারেটিভের ফ্ল্যাট তৈরি হলে সেখানে তারাই ক্লায়েন্ট, যেটা কোঅপারেটিভের মেম্বার। ঠিক। সেই সব ক্ষেত্রে ক্লায়েন্ট অর্থাৎ যিনি আলটিমেট ইউজার, তার প্রয়োজনটাকে মাথায় রেখে বা তার প্রয়োজন অনুযায়ী আপনি সেই ডিজাইনটা করছেন। এটা একটা যেমন দিক। পকেটটাও একটা ফ্যাক্টর তো। একদম নিশ্চয়ই। কেননা আমরা এমন একটা দেশে বাস করি, সেখানে যাই আমরা রাখি না কেন, যে আমরা আজকের দিনে খুব কথা বলি, সেটা হচ্ছে যে খুব সাস্টেনেবল বিল্ডিং হবে। আপনি হয়তো শুনেছেন নানান অন্যান্য ইসেতে যে গ্রিন বিল্ডিং নিয়ে লোকে কথা বলে। কি গ্রিন বিল্ডিংটা কি? এটা তারা নামকরণ, যে আমরা যেন সাস্টেনেবল থাকি। আপনি যদি খুব একটু পিছিয়ে যান, আপনি একটা ছোট্ট উদাহরণ দিই, যে আগেকার দিনে যে আমাদের পুরনো গ্রামের যে দালান বাড়ি হতো, মাঝখানে একটা তুলসী মঞ্চ থাকতো এবং একটা লম্বা টানা বারান্দা মতন থাকতো, যেটাকে আমরা এখন করিডোর বলি। তো সেটার মধ্যে কিন্তু সায়েন্স ছিল হচ্ছে ডিরেক্ট সানলাইটটা এক্স্যাক্টলি পড়তো না, এবং একটা ক্রস ভেন্টিলেশন, যেটা প্রপার একটা ইনডোর এয়ার কোয়ালিটি নিয়ে আমরা আজকাল কথা বলি, এবং সবাই নানান জায়গায় আমরা বলি যে এই যখন কোভিড হলো, যে আমাদের ইনডোর এয়ার কোয়ালিটিটা যেন ঠিকঠাক থাকে। তো সেই সময় এই ডিজাইনগুলো কিন্তু আমাদের পুরনো বা পূর্বসূরীরা, তাদের মাথাতে তখন থেকেই ছিল, এবং সেইভাবেই নানাবিধ ডিজাইন হতো। এবং আপনি যদি একটু আরো পিছিয়ে যান, যে আপনি যদি দিল্লির লালকেল্লাতে যান, সেখানেও দেখবেন যে কিভাবে নদীর জলকে, যমুনার জলকে ভিতরে ঢুকিয়ে এবং এয়ার ডিরেকশনটাকে মাথায় রেখে বিল্ডিংটাকে ডিজাইন করা হয়েছিল, যে ওই রকম মোটা জোব্বা ড্রেস পরে রাজারা যখন বসে থাকতেন, ওনাদের কিন্তু গরম লাগতো না, কেননা ওই হিট ডিসিপেট করে ওখান থেকে ঠান্ডা হাওয়াটা ওই ঘরটাকে ঠান্ডা করে রাখতো। তো এইগুলো হচ্ছে সাস্টেনেবল পার্ট অফ ডিজাইন। আপনার প্রশ্নতে আসি, তো সাস্টেনেবিলিটি তো ডেফিনেটলি মাথায় রাখতেই হয়। একটু থামাই আর কি। হ্যাঁ, নিশ্চয়ই। নমস্কার। কে আছেন?
হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ আমি না না, যোগাযোগের কোথায় কোনো একটু সমস্যা যোগাযোগ আছে। বিচ্ছিন্ন। আপনি যদি আরেকবার ফোন করেন ভালো লাগবে। আপনি নিশ্চিন্ত কোনো প্রশ্ন নিয়ে এসেছিলেন, যেটা বলছেন হুম। সাস্টেইনেবিলিটি। তো সেটা তো মাথায় রাখতেই হয়, কিন্তু আমাদের এমন একটা দেশে বাস করি যেখানে সবকিছুর শেষেই আমাকে কিন্তু কস্ট এফেক্টিভনেস, ঠিক। মানে দামটাকে আমাকে মাথায় রেখেই চিন্তা করতে হয়। পকেটের চিন্তা আমার পকেট যতটা তত সেই হিসেবেই আমাকে, এবং আমরা যে কারণে অ্যাজ এ ডিজাইনার আমরা যখন শুরু করি ডিজাইন, আমরা কিন্তু ক্লায়েন্টের সাথে বসে যে অ্যাটলিস্ট কি বাজেটে, ধরুন আজকে ডিফারেন্ট কাইন্ড অফ, ধরুন রেসিডেন্সিয়াল বিল্ডিংস হচ্ছে, এটা কমার্শিয়ালে খুব একটা অতটা ইনিশিয়ালি ডিসকাস হয় না, বাট হয়তো ডেফিনেটলি, কিন্তু রেসিডেন্সিয়ালে এমআইজি, এলআইজি, এইচআইজি 3 ধরনের বিল্ডিং হয়। তো এইচআইজি, এলআইজি, এমআইজি বিল্ডিং আমরা যখন ক্লায়েন্টের সাথে কথা বলি, মানে বেসিক বিল্ডারের সাথে, তো উনি কিন্তু আমাদের বলে দেন যে আমি মোটামুটি পার স্কোয়ার ফিট এত টাকায় বিক্রি করব ফ্ল্যাটটা। তো তার মধ্যে একটা জমির কস্ট আছে, উনার প্রফিট আছে, এবং আমাদের ইলেকট্রোমেকানিক্যাল ডিজাইনের যা যা ইকুইপমেন্ট লাগবে তার একটা খরচ আছে। তো সেই হিসেবে উনার নিডটা বুঝে সেই রকম ভাবেই ডিজাইন করা হয়। সাস্টেনেবিলিটিটাকে আমারও কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমার সর্বদাই থাকে। বেশ, বেশ। এইবার আমরা এবার ধরে ধরে একটু জায়গায় যে না আরো বন্ধু এক এসেছেন। বন্ধু আছেন, হ্যাঁ, হ্যাঁ। নমস্কার। নমস্কার। কে হ্যাঁ বলছেন? বলুন, বিহারা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। বলুন। একটি বেডরুম হয়েছে 10 ফুট বাই 10 ফুট। এইবার এই 10 ফুট বাই 10 ফুট বেডরুমটাতে উত্তর দিকে একটি জানালা আছে। হুম। এবারে যদি এখানে এসি সিস্টেম নিতে হয়, হুম। তাহলে সেক্ষেত্রে কি 1 টন এসি সিস্টেম যুক্তিযুক্ত হবে নাকি আরো বেশি লাগবে? এই ব্যাপারটা একটু বলুন। আর যদি অনিমেষবাবু আপনি ফোনটা ছাড়বেন না। আমাদের অতিথির শ্রী শুভ্র মুখার্জি যদি কোনো পাল্টা প্রশ্ন থাকে জানার থাকবে। হ্যাঁ হ্যাঁ। বলুন। অ্যাকচুয়ালি আপনি যে রুমের সাইজটা বললেন 10 বাই 10, এটা দু রকম ভাবে করা যায়। একটা হচ্ছে আপনি তো ঘরে নিজের জন্য একটা লাগাচ্ছেন, এটা থাম্ব রুলে করা যায়, কিন্তু আমি সেইটাতে না গিয়ে আমার দুটো পাল্টা প্রশ্ন থাকবে আপনার জন্য। একটা হচ্ছে যে আপনার রুমটা যে রয়েছে তার পাশে বা তার আশেপাশে আর কোনো অ্যাডজাসেন্ট রুম রয়েছে কি? আর একটা প্রশ্ন থাকবে, ডিরেক্ট সানলাইট আপনার কোন কোন দেয়ালের উপর ডিরেক্টলি পড়ছে, এবং এর মাথার উপরে কি আপনার শুধু ছাদ, না এর উপরেও কোনো ঘর আছে? হ্যাঁ অনিমেষবাবু। মাথার উপরে শুধু ছাদ, বেশ, আর এই শুধু একটি মাত্র জানলা উত্তর দিকে, আর পাশে একটা ডাইনিং স্পেস আছে। বেশ। সূর্যের আলো কোন দেয়ালে পড়ে? কোন কোন দেয়ালে সূর্যের আলো? পরে পাশের রুমটাতে পড়ে। আপনার দিকটা বলুন, একটু দিকটা বলুন আপনি। আপনার জানলা তো উত্তর দিকে, তাহলে কোন দেয়ালে সূর্যের আলো পড়ে? সূর্যের ডাইনিং স্পেসে পড়ছে, আচ্ছা। বেডরুমে কোনো সূর্য আলো পড়ছে না। হুম। মানে কোনো দেয়ালেই নয়? না, বেডরুমে কোনো দেয়ালে সূর্য আলো পড়ছে না, বেশ, ডাইনিং স্পেসে পড়ছে। আচ্ছা আচ্ছা। ডাইনিং স্পেসে আপনার ডিরেক্টলি সূর্যের আলোটা পড়ছে, না ডাইনিং স্পেসের যে এক্সটার্নাল দেয়াল তাতে পড়ছে? না, ডিরেক্টলি জানলা খুলে দিলে ডিরেক্টলি একদম রুমের মধ্যে সূর্য আলো চলে আসছে। আপনার ডাইনিং রুমে আসছে? হুম। তার মানে তাই তো? পূর্ব দিকে কোনো জানলা ডাইনিং রুমে আছে? না, ওটা তো উত্তর দিকে বললেন হ্যাঁ, তো। সেটা ওনার ঘরের জানলা। আচ্ছা, ঘরের জানলাটা উত্তরে, এদিক থেকে হুম। হ্যাঁ, তাহলে পূব দিকে কোনো ওনার হুম। জানলা রয়েছে। বেশ, এবার দেখুন আমি এটা কিন্তু মানে যদিও বা এগুলো যাবতীয়ই হচ্ছে ক্যালকুলেশনের হুম। ব্যাপার, হ্যাঁ। তবে মোটামুটি আপনাকে বলতে পারি আপনার একটা 10 বাই 10 রুমের জন্য আজকের দিনে যে টেম্পারেচার আমাদের স্ট্যান্ডার্ড যাচ্ছে, এবং যেহেতু আপনার মাথার উপরে ছাদটা একদমই ওপেন, আমি সাজেস্ট করব আপনাকে একটি 1.5 টনের এসি ঘরের জন্য লাগানোর জন্য। বেশ। বেশ। এবার যে জায়গাটাতে আমরা ছিলাম, হ্যাঁ বন্ধুদের প্রশ্ন তো আসতেই হ্যাঁ, থাকবে। বন্ধুদের WhatsApp-এও। প্রশ্ন আসছে, এবং তার আগে যে ধরনের কথাবার্তার মধ্যে আমরা ছিলাম, একটা হুম। সাস্টেনেবিলিটি নিয়ে আমরা কথা বললাম। ঠিক, ঠিক। এইবার একটা ইতিমধ্যে এসি নিয়ে আমাদের কথা হলো, একটা আচ্ছা, বন্ধু প্রশ্ন আচ্ছা। করলেন, লিসনার প্রশ্ন করলেন, হুম। যেটা আমাদের এর পরে জানার বিষয়, যে এই যে এসি, এই জিনিসটা এখন আস্তে আস্তে নেসেসারির দিকে এগোচ্ছে। এটা আমাদের অনেকেই, এই যা টেম্পারেচার আমাদের বাড়ছে এবছরটা বাদ দিলে, এসি অনেক বাড়িতেই নিয়ে নেওয়ার চল শুরু হয়েছে। একটা এসি কিনতে গেলে বা একটা এসি বাড়িতে লাগাতে গেলে বেসিক কি কি জিনিসের ওপর আমাদের একটু আগে থেকেই খেয়াল রাখা দরকার, সেই প্রশ্নের উত্তরে যাব। তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার। নমস্কার, একজন লিসনার আছেন। কে আছেন? হ্যালো, হ্যালো।
একই সমস্যা হচ্ছে, দেখুন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আপনি যেখান থেকে ফোন করছেন। আচ্ছা, হ্যাঁ, বলুন। খুব সুন্দর প্রশ্ন আপনার এটা। অ্যাকচুয়ালি আপনার প্রথম কথাটাতেই বলি যে এটার লাক্সারি নেই। হুম। মানে বাড়িতে এসি আছে মানে এটা একটা লাক্সারি ছিল। আজ থেকে ধরুন 10-15 বছর আগে কিন্তু এটা লাক্সারি ছিল, হ্যাঁ। কিন্তু গত 5-6 বছর ধরে এটা কিন্তু আর লাক্সারির পর্যায়ে নেই, কেননা এটা একটা নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবনে। তার অনেকগুলো কারণ আছে, আমি সেই কারণগুলোতে ঢুকছি না। এবার যখন আপনি ধরুন এসি কিনতে গেলেন, আমি ভদ্রলোককে যেরকম প্রশ্নটা করলাম যে আপনার মাথার উপরে ছাদটা কি জাস্ট ওপেন, না মাথার উপরে একটা কোনো ঘর রয়েছে, আপনার চারদিকের রুমের চারদিকের দেয়ালে কোথায় ডিরেক্ট সানলাইটটা পড়ছে। আমাদের বেসিক সানলাইটটা যদি দেখেন, আমাদের একটা সানপাথ মুভমেন্ট হয়, মানে সূর্যের একটা কক্ষপথ হয়, সেটা সারা বছরের হিসাব করে, এবং সেটা একটা শীতকালের সময়টা একটু দক্ষিণ দিক ঘুরে যায়, আর দক্ষিণায়ন হয়, আর গরমের সময় এক জেনিথ, যেটা আমরা বলি জেনিথ মাথায় থাকে একদম। তো এই যে টোটাল একটা স্পেসটা, সেইটাকে মাথায় রেখে আমাদের দেখেছি পূব, দক্ষিণ, মাথাটা মানে ছাদটা এবং পশ্চিম দিক, এই 3 দিক থেকে কিন্তু আমার ঘরে গরমটা ঢোকে। তো আমাদের এসির বেসিক্যালি কাজ হচ্ছে যে ঘরের মধ্যে যে গরমটা আছে সেই গরমটাকে বাইরে ফেলে দেওয়া। তাহলে সেটা জানতে হলে প্রথমে জানতে হয় যে কতটা গরম ঢুকছে। এবার এটা অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। আমার দেয়াল কতটা মোটা, আজকের দিনে 5 ইঞ্চির দেয়ালেরও যেরকম বাড়িয়ে রয়েছে, আবার 10 ইঞ্চিরও রয়েছে। অনেক প্রমোটারকে আমরা দেখেছি যে ইন্টারনাল ওয়ালগুলো তারা 5 ইঞ্চি করেন, অনেক সময় 3 ইঞ্চিও করেন পয়সা বাঁচানোর জন্য। এক্সটার্নালটা হয়তো 10 ইঞ্চি করলেন। এবার কি ধরনের সিমেন্ট, কি ধরনের, অনেক নানান ধরনের ইট হয় যে ভিতরে একটা এয়ার গ্যাপ থাকে, তাতে একটা ইনসুলেশনের মতন ক্রিয়েট করে। তো এই নানাবিধ জিনিসগুলোকে মাথায় রেখে আমাকে তখন একটা জানতে হবে, আমরা বলি আমাদের ভাষায় এটাকে আমরা বলি হিট লোড ক্যালকুলেশন, যে আমার কতটা হিট অ্যাকচুয়ালি ভিতরে জেনারেট হচ্ছে। ধরুন আমরা এই ঘরে বসে আছি, আমার এখানে 2-4টে লাইট রয়েছে, কিছু ইকুইপমেন্ট রয়েছে, এগুলো প্রত্যেকটা নিজস্ব একটা হিট রয়েছে যেটাকে সে এই ঘরের মধ্যে ছাড়ছে। আমি রয়েছি, আপনি রয়েছেন, আমাদেরও একটা মেটাবলিজম থেকে আমাদের একটা লেটেন্ট হিট এবং সেন্সিবল হিট, এই দুটোই কিন্তু আমাদেরও বেরোচ্ছে। তো এইগুলো, এই পুরো হিটটাকে যদি আমি বার করে দিতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমি যে হাওয়াটা দিয়ে এখানে ঠান্ডা করছি, মানে এগুলো বেসিক্যালি হচ্ছে পার্ট অফ হিটটাকে ট্রান্সফার করা। তো সেইভাবেই এটা করতে হয়। কিন্তু আমরা যখন কিনতে যাব আমার নিজের বাড়ির জন্য, এবং প্রত্যেকটা সাধারণ মানুষের পক্ষে এটা জানা অসম্ভব যদি না সে এই ফিল্ডের হয়, যে আমার কতটা আমি ক্যালকুলেশন সে যে জানবে এটা নয়। এবং তার পক্ষে একজন টেকনিক্যাল লোকের কাছে গিয়ে আপনি আমাকে করে দিন, এটা সম্ভব তার পক্ষেও হবে না। তবে মোটামুটি একটা থাম্ব রুল, যে আমার যদি চারদিকটা রোদ্দুর বেশ ভালো রকমের আসে, মাথাটা যদি ফাঁকা থাকে, এবং কথার কথা বললাম যে এই 10x10 একটা রুম আছে, তাহলে সেটাকে মাথায় রেখে আপনি মোটামুটি ধরতে পারেন যে আমার একটা 1.5 টনের এসি এখানে লাগবে। এবার এসি কিনতে গেলে আজকের দিনে ছিল, আগে একটা ছিল কনস্ট্যান্ট স্পিড, এখন দাঁড়িয়েছে যে আপনি মানে মাল্টি স্পিডে কিনতে পারেন, যে আমার যতটুকু দরকার ততটুকুই। 3 জন লোক থাকলে রাত্রিবেলা ঘুমোচ্ছি, সেটাও একটা যেরকম, আবার একজন লোক থাকলে অতটা কি দরকার। তো আমার এসি এতটাই স্মার্ট হবে যে সে নিজে ততটুকু, সেই হিসেবে সে নিজেকে স্টেপ ডাউন করে নিতে পারবে, তাতে আমার পাওয়ার কনজাম্পশন এই জিনিসগুলো বাঁচে আর কি। ঠিক এই এতেই একদম একটা ছোট্ট অ্যাড অন করি। হ্যাঁ, এই হিসেবেই আজকাল দেখবেন আপনি এসি বা ফ্রিজ কিনতে গেলে 3 স্টার, এই 4 স্টার বা 5 স্টার। হ্যাঁ, হ্যাঁ। ফোনে একজন বন্ধু আছেন, সরাসরি তার সঙ্গে। নমস্কার। হ্যালো হ্যালো, আমার মনে হয় একজনই ফোন করছেন যার টাওয়ারের কোনো সমস্যা হচ্ছে। আপনি একটু হোয়াটসঅ্যাপে চলে আসুন তো, তাহলে আপনার প্রশ্নটা আমরা পৌঁছে দিতে পারি। আচ্ছা, যে কথা বলছিলাম, এখানে ফেসবুকে একজন প্রশ্ন করেছেন, অসীম মণ্ডল, বেতালন বাঁকুড়া থেকে বলছেন, আমি গ্রামে মাটির বাড়িতে বসবাস করি, পাকা বাড়ি অপেক্ষা মাটির বাড়ি কতটা স্বাস্থ্যসম্মত, এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। দারুণ প্রশ্ন। খুবই স্বাস্থ্যসম্মত। মানে আমার কাছে উপায় যদি থাকতো, হয়তো আমি নিজেও তাতে থাকতে পছন্দ করতাম, কেননা এর থেকে ভালো সাস্টেনেবল যদি অ্যাপ্রোচ বলি, এর থেকে আর হতে পারে না। বাট
এটা যেহেতু আমার ইলেকট্রোমেকানিক্যালের মধ্যে পড়ে না, এর আরো ডিটেলিং একজন কিন্তু মানে আর্কিটেক্ট আরো বেটার ভাবে বলতে পারবেন আর কি। তবে হ্যাঁ, এটা 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 খুবই স্বাস্থ্যসম্মত আর কি। আপনি এসির প্রশ্নে ছিলেন, স্টার রেটিং এর প্রশ্নে ছিলেন। আমরা দোকানে যখন এসি কিনতে যাই তখন আমরা শুধু এসি নয়, যে কোনো ইলেকট্রনিক গুডস এর ক্ষেত্রেই আমরা দেখি একটা স্টার রেটিং এর বিষয় থাকে, যে যত বেশি স্টার তত সেই ইলেকট্রনিক আমাদের যে জিনিসপত্রগুলো, যে সেই ইলেকট্রিক কনজাম্পশনটা অনেক কম করবে। এবং এসির প্রসঙ্গে যখন আছি তখন এর সাথে একটি লেজুর প্রশ্ন আমি জুড়ে দেব। সেটা হলো যে আমরা আজকাল দেখি ইনভার্টার এসি, যেটা এখন অনেক বেশি প্রচলিত, এবং লোকজনের ধারণা যে মানে একটা শ্রেণী মনে করেন যে ইনভার্টার এসির তুলনায় সাধারণ এসি বেটার তার মেনটেনেন্সের জন্য। ইনভার্টার এসির একটা যদি পার্টস গন্ডগোল হয় তাহলে তার খরচ অনেক বেশি পড়ে। আবার একটা শ্রেণী মনে করেন যে ইনভার্টার এসি কিন্তু আমার সারা বছরের ইলেকট্রিক যে কনজাম্পশন সেটাতে অনেকটা ছাড় দেয়। এগুলোর মধ্যে কোনটা মিথ এবং কোনটা ঠিক? আপনার প্রশ্নে এটা একটা দুটো দিক আছে, এটা আমি সেটা বলি যে আমরা আপনি যেটা বললেন যে একটা কনভেনশনাল মেথড এসি যেটা আমরা আগে ইউজ করতাম, সেটা হচ্ছে কনস্ট্যান্ট স্পিডে চলার, মানে ওটাতে একটা কম্প্রেসার আছে, সেই কম্প্রেসারটা এবং ফ্যান কনস্ট্যান্ট স্পিডে চলতো, এবং এটা একটা রেফ্রিজারেশন সাইকেল বেসিক্যালি। তো সেখানে আপনার ভিতরে লোক কমলো বাড়লো, মানে হিটটা এর বাড়লো কি কমলো, অথবা আপনার বাইরের কতটা টেম্পারেচার, মানে দিন রাত, সেটাকে মাথায় না রেখে সে নিজের মতন কাজ করে যেত। তাতে কি হতো, ধরুন আমার যেটুকু সেই ঠান্ডাটা হয়তো দরকার নেই, বা সেই হাওয়ার ফ্লোটা হয়তো দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু আমার কনজামশনটা কনস্ট্যান্ট থাকতো। সেক্ষেত্রে আজকে যেটা এসছে প্রশ্নটা যে আমার মেনটেনেন্স খরচা, আমার মনে হয় না মেনটেনেন্স খরচা যাবত খুব একটা ডিফারেন্স কিন্তু কিছু একটা হয়েছে। কিন্তু আমরা এবার যখন ইনভার্টার এসি বা এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় যে ইনভার্টার এসি হচ্ছে যে পার্ট লোডে, মানে আমার ডিফারেন্ট লোডের পার্ট হয়, সেই পার্ট লোডে আমার বেটার কনজাম্পশন পাই আমি। তো সেক্ষেত্রে আপনি যদি দেখেন এর একটা দুটো দিক আছে, একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, একটা হচ্ছে অপারেশনাল এক্সপেন্ডিচার। তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমার হয়তো একটু বেশি হয়, কেননা ইনভার্টার এসির দাম বেশি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আমি যত টাকা বাঁচাচ্ছি আমার ইলেকট্রিসিটি বিলে, তো সেই ইলেকট্রিসিটি বিল আমি যত টাকা বাঁচাচ্ছি, এবং যেই সময় হয়তো যে কোনো ইলেকট্রনিক ইকুইপমেন্ট আপনার যে কোনো সময় খারাপ হলেও হতে পারে, এটার মধ্যে কিন্তু কোনো মানে প্রশ্ন উঠতেই পারে না। তো সেক্ষেত্রে সেটা ইনিশিয়াল তো 1 বছর চেঞ্জ করে দেয়, হ্যাঁ, তো সেটা একটা চেঞ্জ করে দেয়। আর তারপরে যে দামটা পড়ে, আপনি দেখবেন যত টাকা আপনি আলটিমেটলি সেভ করলেন, সেই টাকাটার মধ্যে আপনার যে ROI, রিটার্ন অন ইওর ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু উঠে যায়। বন্ধু আছেন আরেকজন ফোনে। নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, 22488085 যদি বন্ধুরা দেখেন যে ফোন করলে অসুবিধা হচ্ছে, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 99030592 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন, কিংবা আমাদের ফেসবুক পেজে 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতার ফেসবুক পেজে সাইমালটেনিয়াসলি আপনি অনুষ্ঠান দেখছেন, সেখানে এসে আপনার প্রশ্ন আপনি রাখতে পারেন। হ্যাঁ, ঠিক যেমন আকাশবাণী কলকাতার ফেসবুক পেজে কিন্তু কমল দাস তিনি একটা প্রশ্ন করেছেন। তিনি বলছেন রেন ওয়াটার হারভেস্টিং নিয়ে কিছু বলবেন। সেই প্রশ্নটা থাকবে, হ্যাঁ, রিজার্ভে রাখি। আমরা যেখানটাতে এখন রয়েছি সেটা খুব ভাইটাল একটা জায়গা। আজকের সময়ে দাঁড়িয়ে একটা বাড়ি, যেমন মনীষা প্রশ্নটা রাখলো, খুব পার্টিনেন্ট প্রশ্ন, এসির ব্যবহার এবং তাকে কেনা, সেটা যেমন একটা বিষয় রইল যে কিভাবে কিনবো না কিনবো। সাধারণভাবে ঘরে ফ্রেশ এয়ার চলাচল, ইনডোর এনভায়রনমেন্ট যেটাকে আমরা বলি, সারাক্ষণ তো এসি চলবে না, একদম তাহলে সারাদিনে হাওয়া চলাচল ইত্যাদির জন্য আমার একই রকম পরিকল্পনা নেওয়া উচিত। বন্ধুদের এই প্রসঙ্গে বলি, এই প্রশ্নটা যখন আমরা আমাদের অতিথিকে করছি, ঘড়ির কাঁটা বলছে 9:59 হয়ে 36-37 সেকেন্ড হয়ে গেল। তার মানে 10টা থেকে 10:10 নিউজ ব্রেক যাবে, সেই সময় আপনারা রেডিওতে শুনতে পাচ্ছেন না, ফেসবুকে লাইভ দেখছেন। তাই যারা রেডিও শুনছেন একটু ফেসবুকে শিফট করে আসুন, আপনারা কিন্তু আমাদের অতিথির উত্তরটা শুনতে পারেন। ঘরের হাওয়া চলাচল, আপনি যেটা বললেন ইনডোর কোয়ালিটি, মানে ইনডোর এয়ার কোয়ালিটির ব্যাপারে একদম সঠিক জায়গা। মানে আজকের দিনে দাঁড়িয়ে
ইনডোর এবং আউটডোর এই দুটো এয়ার কোয়ালিটি নিয়ে মানে আপনি পেপারেও হয়তো পড়ছেন যে এটা নিয়ে নানান রিসার্চ হচ্ছে এবং নানানভাবে এটাকে আরো বেটার করার চেষ্টা চলছে, কেননা আমাদের শরীরে এর একটা বিশাল বড় একটা ইম্প্যাক্ট আছে। না আজকের দিনে যত রকমের রোগ হচ্ছে তার মধ্যে কিন্তু অধিকাংশ রোগই কিন্তু লাংস থেকে মানে লাংসে হচ্ছে আর কি, দূষণ থেকে হচ্ছে। এবং এটা বললে হয়তো অবাক হবেন যে সব থেকে বেশি দূষণটা কিন্তু হয় ঘরের ভিতরে। এবার কেননা আমরা ধরুন একটা এসি চালালাম, ঘরে রাত্রিবেলা শুতে গেলাম, আমরা একটা এসি চালালাম, চারদিকটা বন্ধ করা আমার, তো একই হাওয়া আমার একইভাবে ঘুরছে, ফিল্ট্রেশন হচ্ছে, সেই ফিল্টারটা দিয়ে একটা সার্টেন লেভেল অফ পার্টিকুলেট ম্যাটার আমি আটকাতে পারছি, বাদবাকিটা একই জায়গায় ঘুরছে। সেক্ষেত্রে ওই ঘরের মধ্যে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ফ্রেশ এয়ার। সেই ফ্রেশ এয়ারের ইনজেকশনটা কি করে করা উচিত? খোলা হাওয়া। এবার আপনার এসিটাও দরকার রাত্রে ঘুমানোর সময়। আমার দুটো ছোট্ট জিনিস আমি বলি, যদি কারোর পক্ষে সম্ভব হয় সেটা যদি করতে পারেন। একটা হচ্ছে যে ধরুন আপনার ঘরের সাথে অ্যাডজাসেন্ট কোনো টয়লেট আছে এবং টয়লেটে আপনার একটা এক্সস্ট ফ্যান আছে। আমি সর্বদা বলি যে একদম টায় দরজাটা যখন আটকানো হয় তলায় সামান্য খানিকটা একটুখানি কাটা রাখবেন, যে আন্ডার কাট বলা হয়, মানে ফ্লোর থেকে হয়তো 1 ইঞ্চি রাখুন, কিন্তু সেটা দিয়ে যাতে হাওয়া পাস করে। আর অ্যাডজাসেন্ট অন্যান্য ঘর বা অন্যান্য আপনার যে জায়গা রয়েছে, ধরুন ব্যালকনি রয়েছে, সেখানেও একটা ছোট কাট রাখুন। তাতে কি হয় যে আপনার একদিকে এক্সস্ট ফ্যানটা হাওয়াটা টানছে, টেনে সে বাইরে ফেলছে, এবার ভিতরে ঠান্ডা হাওয়া তো তৈরি হচ্ছে, তো সেখান থেকে আপনার যে সার্টেন কোয়ান্টিটি, খুবই কম কোয়ান্টিটির হাওয়া সে কিন্তু ব্লিড করে বাইরে ফেলে দেওয়া হচ্ছে তাকে। তার মানে জায়গাটা একটা ভ্যাকিউম ক্রিয়েট হচ্ছে, তো সেই জায়গায় হাওয়াটা ভরবে কোথা থেকে? এই যে বললাম হয়তো অ্যাডজাসেন্ট কোনো বারান্দা বা জানলা, সামান্য হয়তো ছোট্ট একটু কাট আছে, তো সেখান থেকে কিন্তু ফ্রেশ এয়ারটা চলে আসে। তাতে কি হয়, স্টেল এয়ারের ব্যাপারটা অনেকাংশেই কম করা যায়। এছাড়া আপনার আজকের দিনে প্রচুর এয়ার পিউরিফায়ার জাতীয় জিনিস বেরিয়েছে, যেখানে সেটাকে ফার্দার ফিল্ট্রেশন করা হয়। মানে আমাদের নর্মাল ঘরের যে স্প্লিট এসি লাগানো থেকে দেখি, বা উইন্ডো এসি, এখন তো উইন্ডো এসি এমনি বন্ধ হয়ে গেছে, বা যে স্প্লিট এসি লাগানো দেখি সেটা এক লেভেল অফ ফিল্ট্রেশন হয়, একটা প্রি ফিল্ট্রেশন হয়। কিন্তু আপনি যদি এয়ার পিউরিফায়ারে যান সেক্ষেত্রে ডাবল ট্রিপল ফিল্ট্রেশন হয়, ফাইন ফিল্টার থাকে, অনেক সময় প্রি ফিল্টার থাকে, এবং তার সাথে হেপা ফিল্টার। হেপা ফিল্টারের কথাটা একটু বোঝাই, যাতে আপনার আমাদের যখন কোনো ওটিতে, হসপিটালের ওটিতে যখন মানে এয়ার কন্ডিশনিংটা হয়, সেখানে ফাইনাল যে হাওয়াটা নামার আগে একটা ফিল্টারের উপর দিয়ে আসে, সেটাকে বলা হয় হেপা ফিল্টার, এবং সেটার মধ্যে ফিল্ট্রেশন লেভেলটা প্রচণ্ড হাই আর কি। তো সেই ধরনের দিয়েও আপনি রুমটাকে আরো পিউরিফাই করতে পারেন, যাতে আপনার ইনডোর এয়ার কোয়ালিটিটা বেটার থাকে। বাট আমি সর্বদা একটা কথাই বলবো, যতটা যদি সম্ভব হয় শরীরের দিক থেকে এসিতে যতটা কম থাকা যায় তত ভালো, যতটা ফ্রেশ এয়ারের মধ্যে থাকা যায়। ক্রস ভেন্টিলেশন রাখুন রুমের মধ্যে, সেটা খুব জরুরি। এই উত্তরটা দিতে গিয়ে আপনি একটি প্রশ্নের জন্ম দিয়েছেন, সেটা প্রথম করব আপনাকে। সেটা হলো যে ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুম খুব স্বাস্থ্যকর কি? একদম, মানে স্বাস্থ্যকর কি কথাটাকে আমি বলবো যে আমরা সর্বদাই বলি যে যদি নিজের টয়লেটটাকে মানে বাথরুমটাকে আপনি যতটা ড্রাই রাখতে পারবেন ততটাই এটা স্বাস্থ্যকর, এটার মধ্যে কোনো অসুবিধা নেই। না, কিন্তু ড্রাই টয়লেট আপনাকে রাখতে হবে। আমি বলছি যে ঘর থেকে বেরিয়ে বাথরুম, এটা আগেকার দিনের বাড়ির একটা স্ট্রাকচার ছিল। এখন অনেক সময় মানে বেশ বিগত কয়েক দশক ধরে আমরা দেখি যে অ্যাটাচ বাথরুম এটার একটা নতুন একটা স্টাইল অফ লিভিং তৈরি হয়েছে। এই অ্যাটাচ বাথরুম এটা কি একটু মানে ঘরের থেকে একটু দূরে বাথরুম বা একটু বাইরের দিকে বাথরুম, তার তুলনায় এটা কি আদৌ স্বাস্থ্যকর? মানে অ্যাটাচ বাথরুমে থাকা কি বয়স্ক লোকের পক্ষে খুব ভালো? বয়স্ক লোকের পক্ষে অ্যাটাচ বাথরুমটা একদিকে ভালো, কেন তার যত বয়স বাড়ছে তার মুভমেন্টটা অনেকটা রেস্ট্রিক্টেড হয়। সুতরাং সেই বাথরুম যদি তার খুব ঘরের কাছে হয় বা পাশে হয়, সেটা তার জন্য ডেফিনেটলি সুবিধাজনক। বাট আপনার প্রশ্নে ফিরে আসি যে কোনটা বেটার, সেক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি যেটা বাইরে থাকতো, কেননা আমার যত ওয়েস্ট মেটেরিয়াল শরীরের সেখানে যাচ্ছে এবং হাওয়ায় মিশছে। কিন্তু
এটা যেহেতু এখন নতুন একটা স্টাইল অফ লিভিং এবং এটাই এখন সর্ব জায়গায় চলছে, তো সেক্ষেত্রে আমি সর্বদা একটা কথা বলি যে বাথরুমটাকে প্রপার ভেন্টিলেশনে রাখুন এবং যতটা সম্ভব ড্রাই রাখুন। ভেজা জিনিসের মধ্যে ব্যাকটেরিয়া, মাইক্রো অর্গানিজমস প্রচুর ফর্ম করে। তো সেটাকে আপনি যত এক্সস্ট ফ্যানটা চালিয়ে রাখবেন, দুটো জিনিস হয়, একটা হচ্ছে ড্রাই থাকে আর ভিতরে কোনো স্মেল বা অন্য কিছু দূর হয়ে যায়, তাতে বেটার। তাহলে আজকের দিনে অনেক সময় বাথরুমে কেউ কেউ করছেন, যাদের বাথরুমে একটু স্পেস রাখতে পারছেন, ড্রাই ওয়েট জোন করছেন, একদম সেটা করে কি আরো ভালো? ভালো, ভালো, একদম ঠিক। বেশ। আরেকটি প্রশ্ন এসছে আমাদের ফেসবুকে, মনিরুদ্দিন লস্কর বলছেন, স্টারের উপর কি সত্যি বিদ্যুৎ খরচ নির্ভর করে, মানে এসি স্টারের করে? কেননা তার মেকানিজম গুলোই সেইভাবে হয় যে 3 স্টার 5 স্টারের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে আমার ডিফারেন্ট পাওয়ার কনজাম্পশন লেভেল আছে আর কি, তো তার উপরে ডেফিনেটলি ডিপেন্ড করে। গোপীনাথ পাল লিখছেন, সঙ্গে আছি। রিন্টু বিশ্বাস লিখছেন, আজ এই প্রথম আপনাদের অনুষ্ঠানে যোগ দিলাম। শিখা চক্রবর্তীও রয়েছেন আমাদের সঙ্গে। এরা দেখছেন প্রত্যেকে আকাশবাণী কলকাতার ফেসবুক যে পেজ, সেখান থেকে। এখানে কিন্তু আরো দুটো প্রশ্ন আছে, দুজনেই এই এসি নিয়ে প্রশ্ন করেছেন। দেবব্রত হালদার বলছেন, কতদিন অন্তর এসি সার্ভিসিং করা উচিত? আমার মতে বলে যে প্রতি 6 মাস অন্তর অ্যাটলিস্ট এসিটাকে সার্ভিস করা দরকার। আর নিজেরা একটু যদি শিখে নিতে পারেন, বাড়িতে যদি স্প্লিট বা উইন্ডো এসি যাই থাকুক না কেন, খুব ইজি এটা, যে ফিল্টারটাকে বার করে সেটাকে ধুয়ে একটু শুকিয়ে আবার লাগিয়ে দেওয়া, সেটা যদি প্রত্যেক মাসে একবার করে নিজেরা করতে পারেন খুব ভালো। বেশ। সুপ্রিয় পাত্রর একটা প্রশ্ন আছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর ইতিমধ্যেই আমাদের অতিথি দিয়েছেন। তিনি লিখেছেন যে 3 স্টার এবং 5 স্টার এসি কিনতে গিয়ে যে এক্সট্রা দাম দিতে হয়, তাতে কি ইলেকট্রিক কনজাম্পশন সেভ হতে পারে 5 স্টার মানে 5 স্টার এসিতে কনভার্টেড হলে? এই বিষয়ে যদি বলেন। আমরা একটু আগে কথা বললাম, আবারও চলে যাব। আপনি ছিলেন এসির প্রশ্নে, আমরা ছিলাম 5 স্টার 3 স্টার এসিতে অ্যাটাচ বাথরুমের প্রসঙ্গে। আবার এসি নিয়ে একটা প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে যে ঘরে যখন এসি চলছে তখন ঘরে কি কি চালানো যাবে না বা কি কি জ্বালানো যাবে না? অনেকে আছেন ঘরে ধূপ জ্বলছে, এসিও চলছে, ঘরে প্রদীপ জ্বলছে, এসিও চলছে, স্মোক করছেন, যারা স্মোক করেন ঘরে বসে স্মোক করছেন, এসি চলছে। সেটা তো একদমই উচিত নয়। বেসিক কোনটা উচিত, কোনটা উচিত নয়, যদি একটু বলেন। একটা হচ্ছে ঘরের মধ্যে, দেখুন আমি যতই বলি না কেন, কেননা এটা আমার নিজের বাড়িতেও আমি দেখেছি, বাড়ির পুজো করতে করতে সেই এসি চলার সময় ধূপধুনো দেওয়া হয়। সেটাকে বন্ধ করতে গেলে হয়তো একটু অন্যদিক টার্ন নেবে, বাট একটা কন্ডিশন স্পেসের মধ্যে, একটা বদ্ধ জায়গা, তো কন্ডিশন স্পেস মানে একটা বদ্ধ জায়গা, তো তার মধ্যে স্মোক করাটা একদমই উচিত নয়। কেননা সেটাতে শুধু নিজের ক্ষতি নয়, অন্য যে ব্যক্তিরা বা যারা থাকবে, সেটা একটা প্যাসিভ স্মোকিং এর ক্ষেত্র তৈরি হয় আর কি। সেটা আরো ভয়ানক এবং ভয়ঙ্কর, কেন প্যাসিভ স্মোকিং ইজ মাচ ডেঞ্জারাস দ্যান নর্মাল অ্যাক্টিভ স্মোকিং। এটা ধূপের ক্ষেত্রেও তো তাই, ধূপের ক্ষেত্রেও তাই, কিন্তু বললাম দুটোর ক্ষেত্রেই সমান, যেটা ঘটে সেটা ঘটে। হ্যাঁ, এই ঘটনা বা দুর্ঘটনার বাইরে কিন্তু আমাদের থাকতে হবে। আমরা এক একটা গ্যাজেটকে নিয়ে কথা বলবো। আজকের দিনে দাঁড়িয়ে যে গ্যাজেটগুলো ব্যবহার করা হয়, সেই গ্যাজেটগুলোকে নিয়ে কথা বলবো। খুব ইম্পর্টেন্ট আরেকটা পার্ট, গ্যাজেটগুলোতে যাওয়ার আগে যেখানে যাব, সেটা হলো, যে ধরুন আমরা আমাদের ছোটবেলায় দেখতাম যে বাড়িতে ওই কিটকাট থাকতো, পাওয়ার একটু এদিক ওদিক, কিটকাটটা টুক করে খুলে পড়ে গেল, আমরা যে ফিউজ উড়ে গেল। আজকের দিনে দাঁড়িয়ে এমসিভি রয়েছে, এমসিবি রয়েছে। তো কোন সিস্টেমটা বেটার? দেখুন, মানে টেকনোলজি কিন্তু এগিয়েছে বা বদল হয়েছে ভালোর জন্যই, এবং প্রত্যেকটা জিনিসেরই একটা প্রস এন্ড কনস থাকে, বাট সব জিনিসের যে কনস থাকে তাও নয়। তবে ফিউজের থেকে এমসিবিতে আসাতে এক তো জায়গাটা অনেকটা কম লাগছে, ছোট জিনিসটা এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার বলা হয়। তো এটা কি হয়, এটা অটো কাটের নিজের থেকেই অটো কাট হয়ে যায়, মানে ভোল্টেজ আপনার ওভারলোডেড হয়ে গেল, তো সে অটো কাট করে নিজেই বন্ধ হয়ে গেল। আপনি ম্যানুয়ালি আপনি সেটাকে আবার তুলে দিতে পারলেন, এটা একটু ওভারলোডের জন্য হতে পারে, অথবা আপনি এমন কোনো একটা কাজ করতে গেলেন বাড়িতে বা ঘরের মধ্যে, যেটাতে কোনো শর্ট সার্কিট হলো, আপনার অজান্তেই হলো, তখন সেক্ষেত্রেও কিন্তু ওটা অটো কাট অফ হয়ে যাবে, নিজেই অটো কাট অফ হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। মানে অনেক সময় আপনি দেখবেন বাড়িতে আপনার হয়তো কোনো পুরনো একটা আয়রন রয়েছে, তার হয়তো কোনো তার ভিতরে শর্ট হয়ে রয়েছে, সেটা আপনি চালিয়ে
অন করলেন এবং সাথে সাথেই একটা খাটাক করে আওয়াজ হলো এমসিবি পড়ে গেছে। তার মানে কোথাও ওখানে শর্ট সার্কিট হচ্ছে, ওভারলোড তো হতে পারে না, কেন তার আগেও আপনি সেটাকে ইউজ করেছেন। তো সেক্ষেত্রে গিয়ে আপনি বুঝতে পারলেন যে একবার হলো, ঠিক আছে আরেকবার করে দেখি, আরেকবারও দেখা গেল তাই হলো, এ হতেই পারে আর কি। ইট ইজ আ বেটার অপশন। বন্ধুরা, আমরা আবার ফিরে এলাম যারা রেডিওতে ছিলেন তাদের সঙ্গে। এফএম গোল্ডের বন্ধুরা টিউনড হয়ে গেলেন। ফেসবুকে তো আপনারা যারা ছিলেন তারা রয়েছেন, ইতিমধ্যে ফোনও এসে গিয়েছে। সরাসরি ফোন নিয়ে শুরু করি। নমস্কার, কে আছেন? হ্যালো। আমাদের হোয়াটসঅ্যাপে একটি কথা প্রশ্ন এসে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন মৈনাক বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর থেকে। তিনি লিখছেন, পরিশ্রুত পানীয় জল বর্তমানে খুব গুরুত্বপূর্ণ। ঠিক। একটা প্রোডাক্ট কিনে ফেলা যায়, কিন্তু সেটা মেইনটেনেন্স করার যে কস্ট, তার একটা কষ্ট আছে। এই বিষয়ে স্বল্প ব্যয়ে কোনো উপায় আছে কি? দেখুন, আজকে দিনে বাজারে তো নানান রকম অনেক কোম্পানি আছে যারা ওয়াটার পিউরিফায়ার বিক্রি করছে, এবং তার সাথে এখন নতুন যোগ হয়েছে আরও। আগে ছিল নর্মাল ওয়াটার পিউরিফিকেশন, এখন তার সাথে আবার নতুনত্ব এসছে আরও। ঠিক কথা, আপনি যে প্রশ্নটি করেছেন সঠিক, যে প্রত্যেকটার একটা খরচ সাপেক্ষ ব্যাপার, এবং তার মেনটেনেন্সেরও একটা খরচ আছে, যেটা হয়তো অনেক এই কোম্পানিগুলো অ্যানুয়াল মেনটেনেন্স কন্ট্রাক্ট হিসেবে এর একটা নেয়, বেশ ভালো ওরকম পয়সাই সেটা লাগে আর কি। এবার দেখুন, ইন জেনারেল ন্যাচারালি আমি তো সর্বদাই বলবো যে পুরোনো দিনে যে সিস্টেমটা ছিল, যে মাটির ঘড়ায় আপনি জল রাখুন, সেটা তো একটা তো জলটা ঠান্ডা তো হয়ই, এবং পিওর হয়তো সেই অর্থে হয় না, কেননা আজকের দিনে মাটির জল থেকে যে জলটা আপনি তুলছেন তাতে নানান ধরনের মানে ইনগ্রেডিয়েন্ট থাকতে পারে। যেমন আর্সেনিক হচ্ছে একটা মেজর প্রবলেম আজকের দিনে, কিন্তু এটা শুধু বাংলাতে নয়, সারা ভারতবর্ষেই থ্রেট। আর্সেনিক ইজ এ থ্রেট। তো সেক্ষেত্রে মানে আমি বলবো যে উপায় তো অনেক ধরনেরই থাকে। যে আপনি আগেকার দিনে আমরা বাবাদের বা দাদুদের দেখেছি যে একটা কাপড়ের মধ্যে অ্যালাম বা ফিটকিরি দিয়ে জলটার মধ্যে একটুখানি ঘুরিয়ে রেখে দিল, খানিকক্ষণ পরে হয়তো আধ ঘন্টা পরে যত মানে আপনার হার্ডনেস ছিল সেটা আস্তে আস্তে জলের তলায় থিতিয়ে পড়লো, তারপর উপরের থেকে জলটা নিয়ে আমরা সেটা খেতাম। এবার সেটাও আপনি করতে পারেন, জল অনেকে ফুটিয়ে নিয়ে খায়, সেটাও একটা উপায় হতে পারে আপনি এই মেশিনগুলো না কিনে। বাট আদারওয়াইজ আজকের দিনে আমরা যারা শহরে থাকি, আমি গ্রামের দিকের জলের কোয়ালিটিটা কিন্তু আর্সেনিকের একটা প্রকোপ রয়েছে কিছু কিছু জায়গায়, আমি সব জায়গায় বলবো না, বাট শহরে কিন্তু আজকের দিনের যে জলের যে কোয়ালিটি আর যে ধরনের জল পাওয়া যায়, তাতে হ্যাভিং আ ওয়াটার পিউরিফায়ার ইজ অলওয়েজ আ বেটার অপশন। সেটা যদি আপনি একটা গেটেড কমিউনিটিতে থাকেন, সেক্ষেত্রে হয়তো প্রমোটার বা ডেভেলপার সে নিজেই একটা করে দিচ্ছে, কিন্তু তার থেকেও আপনি যেটা পানীয় জল, সেই পানীয় জলের জন্য আপনি এগুলো লাগাতে পারেন। বেশ, বন্ধু আছেন ফোনে। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন। নমস্কার। আমি দেখতে দাদা কেটেলেজি থেকে বলছিলাম সোমনাথ দে দাদা। বলুন। বলছি দাদা, আমি দীর্ঘ 5-7 বছর ধরে যে জল এখানে পাওয়া যায় 3 লিটারের ড্রাম, এই জল কিনে কিনে খাচ্ছিলেন। বিগত 3 মাস আগে আমি বাড়িতে একটা 1000 কিলো টিউবওয়েল বসিয়েছি, সেই জলটা খাচ্ছি ও ব্যবহার হচ্ছে। কিন্তু আমি যে জলটা বোতলে জল খাচ্ছিলেন সেই জলের মধ্যে একটা টেস্ট নেই, টিউবওয়েলের জলটা টেস্ট পাচ্ছি না। আর বলছি যে টিউবওয়েলের জলটাই খাবো নাকি কেনা জলটাই খাবো, আমার থেকে ঠিক করবে কোন জলটা। এটা ঠিক আমাদের আজকের প্রোগ্রামের যে পারভিউ সেটাতে ঠিক পড়ে না। স্বাস্থ্যের দিক থেকে যেটা ঠিক হবে সেটাই খাবেন। উনি একটু আগে বলছিলেন না যে আর্সেনিক একটা থ্রেট, টিউবওয়েলের জল মানে মাটির তলা থেকে তোলা জল, তো সেটার সম্বন্ধে একটু সতর্ক থাকা বলে। তার মানে এটা বলছি না আপনি জল কিনে খান, আমরা সেই কথাটাও কিন্তু বলছি না, বেশ, বাস্তবতা দেখে। খুব জরুরি একটা প্রশ্ন মাথায় আসছে, যেটা আম জনতা সবাই জানতে চায়, আমি, সঞ্জয় দা, সবাই যারা শুনছেন তারাও। বাড়ির ইলেকট্রিক বিল কম করব কিভাবে? অনেকগুলো উপায়, শুধু একটা নয়, অনেকগুলো উপায় আমাদের যদি মেনে চলতে পারি। একটা হচ্ছে যে আজকের দিনে আমরা অনেকভাবেই দেখি যেটা এটা স্বভাবের মধ্যে পড়ে, এর সাথে ইলেকট্রোমেকানিক্যাল ডিজাইনের কোনো সম্পর্ক নেই। অযথা যেখানে দরকার নেই আমরা দেখি যে লাইট ফ্যান জ্বালিয়ে রাখার একটা প্রবণতা কিন্তু নতুন জেনারেশনের মধ্যে আমি আরো বেশি দেখতে পাই। সেটাকে যতটা কম করা যায় আপনার কনজাম্পশন অটোমেটিক্যালি কমবে। আর
এসির ইউজ, কেননা যে কোনো বাড়িতে আজকের দিনে এসি থাকছে, আমরা শুরুতেই যেটা বলেছিলাম যে এটা এখন নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সেটাকে মাথায় রেখে একদম যখন অসহ্য হয়ে যাবে আপনাকে তো এসি চালাতেই হবে, সেটাকে না করে আপনি যদি দেখেন যে কোনো বাড়ির যা টোটাল ইলেকট্রিক্যাল কনজাম্পশন আসে তার 60 থেকে 65% কিন্তু কনজাম্পশন এসির যায়। তো ওটাকে বলা হয় মানে পাওয়ার গাজলার হিসেবে ওটাকে বলা হয়, সব থেকে বেশি পাওয়ার খায় ও। তো সেটাকে আমি যতটাকে ইউসেজটাকে কম করতে পারবো সেটা ভালো। আপনি যে ধরনের লাইট আজকে আগে ছিল নর্মাল আপনার সিএফএল লাগাতো, তার আগে নর্মাল T5 বা এখন এসছে এলইডি। এবার এলইডির দাম বেশি, কিন্তু আপনি সেটাকে যদি প্রপারলি তার ওয়ারেন্টি পিরিয়ডটাও অনেকটা থাকে আর কি, মানে আরওআইটা পাওয়া যায়, তাতে কনজামশনটাও যেভাবে কমে সেটা অনেক বেটার। তো এগুলো হচ্ছে কিছু মেজার্স আমি বললাম, কিন্তু শুরুতে আমাদের নিজেদের স্বভাবটাকে ঠিক করাটা খুব জরুরি। বেশ, এই উত্তরে আবারও ফিরবো, আমাদের একটা ছোট্ট বিরতি আছে, বিরতির ওপারে এসে বাকি কারণগুলো শুনবো। ফিরে আসা, অনুষ্ঠানে ফিরে আসা আমাদের বন্ধুদের সঙ্গে। ফোনে বন্ধু আছে, একই সমস্যা হয়ে যাচ্ছে। আমি যে উত্তরে ছিলাম ইলেকট্রিক বিল কমানো, ইলেকট্রিক বিল কমানো, তো সেগুলো যেটা বললাম। এছাড়াও ধরুন বাড়িতে যে ধরনের ইলেকট্রিক লাইনগুলো আমরা টানি, মানে কি ধরনের কেবল আমরা ইউজ করছি এবং তার সাইজিং, সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আমার বন্ধুদের জন্য যারা ফোনের লাইনে আছেন বা যারা শুনছেন তাদের জন্য একটা খুব থাম্বরুলে আমি একটু বলে দিই। ধরুন আপনার 6 অ্যাম্পসের একটা কানেক্টিং পয়েন্ট আছে আপনার, সেক্ষেত্রে চেষ্টা করবেন যে আপনি তো জানেন আপনি ওই 6 অ্যাম্পসের কানেকশানে আপনি কি কি ইকুইপমেন্ট ইউজ করবেন, তো তার হিসেবে আপনি সেটাকে ধরে নিয়ে, আমি একটা ছোট্ট সাথে করেই নিয়ে এসেছিলাম যাতে আমি এটা আপনাদেরকে বলতে পারি, দেখাতে পারলে আরো ভালো হতো। সেটা হচ্ছে ধরুন আপনার কারেন্ট অ্যাম্পস যদি আপনার এই ধরুন 7 থেকে 11 এই রেঞ্জ অ্যাম্পস আপনার হয়, সেক্ষেত্রে আপনার 1 থেকে 1.5 স্কোয়ার এর তার ইউজ করাটা বেটার। তাতে আপনার পাওয়ার কনজাম্পশনটাকে ঠিক, ওটা হিটেড আপ হবে না। হিটেড আপ হওয়া মানে কি রেজিস্ট্যান্সটা বাড়ছে, তো সেই ক্ষেত্রে আপনি হিটেড আপ হবে না, প্রপার কারেন্টের ফ্লোটা ঠিক হবে। যত রেজিস্ট্যান্স কম হবে তত বেটার আর কি। আর সেটাই আবার যখন 16 অ্যাম্পস কানেকশন ঘরেতে থাকে আমাদের, সেটার জন্য 2.5 স্কোয়ার এর তার। তো আমরা যখন কোনো বাড়ি কিনতে যাব বা নিজেরাই যদি বাড়ি তৈরি করি, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে যদি মাথায় রাখি, এটা কিন্তু পরবর্তীকালে আমাদের ইলেকট্রিক বিলটাকে মানে কমাতে অনেকটাই সাহায্য করে। এবং আরেকটা হচ্ছে, এটা কিন্তু কপার, যতদূর সম্ভব ইউজ করার চেষ্টা করবেন পিভিসি ইনসুলেটেড এর কপার কেবলটাকে ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা, এটা বেটার। বন্ধু একজন ফোনে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। ভালো করে শোনা যাচ্ছে না, একটু স্পষ্ট করে বলুন। অরুণ বন্দ্যোপাধ্যায়, গড়িয়া থেকে। আমি অরুণ বন্দ্যোপাধ্যায় কথা বলছি। বলুন। আমি বলছি পানীয় জল সম্বন্ধে যেটা আমি শুনলাম আর মানে আর্থিক ব্যাপারটা, কিন্তু ফিটকিরি দিয়ে কিছু হয় না। না, হয় না, ফিটকিরি দিয়ে হবে না, খালি ওই টার্বিডিটি যেটা খোলাটে ভাব, সেটাই যাবে। খোলাটে ভাবটাকে দূর করা। আর্থিক সমস্যা কিন্তু ফিটকিরি দিয়ে কিচ্ছু হয় না। অন্তত 20 মিনিট ধরে টকবক করে ফুটবে, তারপরে আর্সেনিকের কিছু প্রেসিপিটেশন হয়তো পড়তে পারে, সেটাও খুব একটা এফেক্টিভ হয় না। সেটাও খুব একটা এফেক্টিভ নয়। ঠিক। তবে ফিটকিরি দিয়ে আর কিছু হয় না, হবে না। আর অতি প্রশ্ন যেটা, যে হ্যালো, কথাটার মানে কি আরেকবার বলুন। 1 টনের এসি 1.5 টনের এসি বলি না আমরা, এই কথাটার সঠিক মানে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনতে থাকুন শুনতে থাকুন। এটা টানে, মানে আমরা যেটা 1 টন 2 টন বলি, এটা কিন্তু ওজনের নয়। এটাকে অ্যাকচুয়ালি আমাদের হিসেবে লেখা হয় TR, মানে টনেজ অফ রেফ্রিজারেশন। ঠিক আছে, একটা সার্টেন, এখানে আপনাকে এই মুহূর্তে এইখানে বোঝানোটা একটু হয়তো ডিফিকাল্ট হবে আপনাকে, বাট এইটা হচ্ছে আমার কতটা হিট একটা সার্টেন জায়গার থেকে আমি বাইরে ফেলতে পারবো, তার ক্যাপাসিটিটাকে নির্ধারণ করা হয় টনেজ অফ রেফ্রিজারেশন দিয়ে।
আচ্ছা, বুঝতে পেরেছি। বেশ। আমরা আবারও ফিরে যাব ওই প্রশ্নেই। আরেকজন লিসনার আছেন, শুনে নেব কি বলছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ আমি শঙ্কর বাগ বলছি, মশার ঠগলি দেখে। বলুন। স্যারকে নমস্কার। আমার নমস্কার। প্রশ্ন হচ্ছে, আমার বাড়িতে দেখা যাচ্ছে নতুন যখন ইলেকট্রিক জিনিস পাখা বা ফ্রিজ যখন ছিল তো হচ্ছে ইলেকট্রিক সময় এখন বিলটা আসছে কম আসছিল। বর্তমানে যখন ওইগুলো পুরাতন হয়ে যাচ্ছে, যখন হয়তো একবার হয়তো কোনো সময় খারাপ হয়ে গেলো, তাকে সার্ভিস করেছিল আবার চলছে ফ্রিজ বা পাখা এইগুলো। আর সঙ্গে আমাদের হয়তো কোনো ইলেকট্রিক মেশিন আছে, মানে যেখানে কারবার আমাদের চালাতে হয়, মানে ডিলের মেশিন আছে, এগুলো পুরাতন হয়ে গেছে। সেইগুলো সময় দেখা যাচ্ছে বর্তমানে মানে বিলের পর বিলটা বেশি আসছে। এইগুলো কি কোনোভাবে চেঞ্জ করে দিলে একটু ভালো হবে? একটু বললে ভালো বেশ, হয়। বেশ। একদমই তাই। কেননা আমাদের শরীর যেরকম আমাদের বয়স বাড়ে, আমাদের প্রত্যেকটা কর্মক্ষমতাওটা যেরকম কমতে থাকে, আমাদের সাথে সাথে ওষুধেরও দরকার হয়। মেশিনের ক্ষেত্রেও ঠিক তাই, যত তার বয়স বাড়বে তার কর্মক্ষমতা কমবে, তার ইলেকট্রিক্যাল কনজাম্পশনটাও কিন্তু সেক্ষেত্রে বাড়তে থাকে। তো আপনি সেটাকে চেঞ্জ করতে পারেন, অথবা তার হয়তো দেখে নিন আপনার অন্যান্য যে মেশিন আছে তার কোনো কয়েল কিছু চেঞ্জ করা, বা সেটাকে যদি পুরোটাই চেঞ্জ করা যায় তাহলে তো ভালোই, কিন্তু প্রত্যেকটার সাথেই যেহেতু একটা কস্ট এফেক্টিভনেস রয়েছে, সেটাকে আপনি করে দেখতে পারেন আর কি। আচ্ছা, আরো একজন বন্ধু আছেন। হ্যালো, 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 নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। শ্যামনগর শীতলাপাড়া থেকে বিপ্লব ভৌমিক বলছি। বলুন। হ্যালো, হ্যাঁ, বলুন। বলছি আমার মিটার, আমাদের অনেক জিনিসটা মিটার ঘরে এই মেন তার যেটা মেন সুইচে গেছে সেটাই না আগুন লেগেছিল বলে জয়েন্ট দিয়েছে, তার জন্য কি বিল বেশি আসছে? আমি প্রশ্নটা একটু বুঝতে পারলাম না। বলুন তো। হ্যাঁ, মিটার ঘরে আগুন লেগেছিল। হ্যাঁ মিটারটা পুড়ে গেছে, তো ওরা পাল্টায়নি, বলেছে মিটার ঠিক আছে, কিন্তু তারটা পুড়ে গেছিল বলে তারে জয়েন্ট দিয়েছে। মিটার থেকে যে তারটা মেন সুইচে গেছে, মেন সুইচ থেকে আমাদের ঘরে আসছে, হুম। এই তারটা জয়েন্ট। জয়নিংটা কোথায় করেছে আমি সেটাই বুঝতে চাইছি। এর জন্য কি কারেন্ট বেশি পড়ে? হ্যাঁ, জয়েনিংটা কোথায়? জয়নিংটা কোন জায়গাটাতে হয়েছে সেইটা একটু যদি। আমরা হাত দিতে পারবো না, ওটা ইলেকট্রিক সাপ্লাই। না না, আপনি হাত দেবেন না। কোথায় হয়েছে, জায়গাটা কোন জায়গাটাতে জয়নিংটা হয়েছে? মিটার থেকে যে তারটা মেন সুইচে আসে, হুম। তারপর তো মেন সুইচ থেকে আমাদের ঘরে হ্যাঁ আসে, ঠিক তাই। এই মেন সুইচে গেছে যে সেই তারটাই জয়েন্ট। মানে সেটা তো করেছে আপনার কে, মানে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড তো। স্টেট ইলেকট্রিসিটি বোর্ড বলেছি অনেকবার, হুম। কোনো করেনি ওরা। আমার না খুব মিটার বেশি আসছে, আমি একা থাকি, একটা ফ্যান একটা লাইট জ্বলে, প্রচন্ড হওয়ার কথা নয়। আপনি, আমার মনে হয় আপনি একবার স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের সাথে কথা বলে দেখতে পারেন। মনে হয় এটার প্রবলেমটার সুরাহা হবে। বেশ। আবারও সেই প্রশ্নে যাব যে ইলেকট্রিক বিল কমানোর যে প্রশ্নে আমরা ছিলাম, যে বারবার ফ্রিজের দরজা খোলা বন্ধ, এটা কি বিল বাড়ায়? বাড়ালে কেন বাড়ায়? একদম বাড়ায়। কেননা আপনার যেই কোল্ডনেসটা তৈরি করছে ওটাও তো একটা রেফ্রিজারেশন সাইকেল। তো আপনি সেই যেই ঠান্ডাটা করছেন সেই ঠান্ডাটাকে যতবার আপনি বেরোতে দেবেন, তার মানে তার মধ্যে ফ্রেশ এয়ারটা ঢুকবে। এবার আমার কম্প্রেসারের কাজ হচ্ছে, ওটা একটা হার্ট আমার ওই সিস্টেমের, তো তার উপরে চাপ পড়ে সে ওই যে নর্মাল হাওয়াটা, ঘরের হাওয়াটা ঢুকলো, তাকেও ঠান্ডা করতে হচ্ছে। তো যে যতটা আপনি খুলে রাখবেন তার কনজামশনটা সেই হিসেবে বাড়তে থাকবে। আরো একজন লিসনার আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ আমি বজবজ পূজালি থেকে সীমন্ত ধারা কথা বলি। বলুন। হ্যাঁ আমাদের একটি বিকারের বিষয়ে একটি প্রশ্ন। আমাদের এখানে সিএসসি লাইন, ঠিক আছে? হুম। তো আমার একটা প্রতিবেশীকে আমার একটা মেন মিটার থেকে ওনাকে একটা সাব মিটার দিয়েছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার আগে যখন যে মেন কালেকশনটা ছিল, আমার মনে হচ্ছে যেন বিলটা কম আসছে। সাব মিটারটা ওনার দেওয়ার পরে মনে হচ্ছে বিলটা বেশি আসছে। কি সাব মিটার দিলে কি বিলটা বেশি হয়? এইটা নিয়ে যদি একটু বলেন। খুব ভালো প্রশ্ন করলেন, কিন্তু শ্রীমন্ত বাবু, আপনি যে সাবমিটারটা দিয়েছেন সিএসসি কে জানিয়ে করেছেন কি? হ্যাঁ হ্যাঁ, ওনারা কোম্পানি থেকেই করবে। ও কোম্পানি থেকে করে দিয়েছে। বেশ।
এখানে হ্যাঁ, এই ব্যাপারটা আসলে আমাদের আজকের আলোচনার পারফিউর মধ্যে খুব একটা পড়ে না, বুঝেছেন? এটা একেবারেই সিএসসির সঙ্গে আপনাকে একটু কথা বলে দেখতে হবে কোনো জায়গায় কিছু সমস্যা হচ্ছে কিনা। রেফ্রিজারেটরের কথা হচ্ছিল তো, রেফ্রিজারেটরের ক্ষেত্রেও তো এখন নানা ধরনের তো স্টার রেটিং স্মার্ট রেফ্রিজারেটর তো সত্যি বলতে অনেক সময় সেটা পকেট পারমিট করে না, ঠিক তাই। কিন্তু আপনি কি আবার সেই রিটার্ন অন ইনভেস্টমেন্ট দিয়ে আমাদেরকে কনভিন্স করাবেন? আরওআই তো একটা ফ্যাক্টর তো বটেই, কিন্তু তার সাথেও আজকাল প্রত্যেকটা জিনিসের সাথেই দেখবেন আপনারা এআই কথাটা লিখে দেওয়া হয়, সেটা কিছুটা মার্কেটিং গিমিক বলে আমার মনে হয়। মানে এই সঞ্জয় দার যে প্রশ্নটা, তার সঙ্গে এই প্রশ্নটা জুড়তে চাই যে এগুলো কি সত্যি, এই যে স্মার্ট রেফ্রিজারেটর, এ কি সত্যি খুব স্মার্ট? মানে আনস্মার্টের থেকে তাই তফাৎটা কি খুব বেশি যে একজনকে এই স্মার্ট রেফ্রিজারেটর কিনতেই হবে, না হলে রেফ্রিজারেটরই কেনা যাবে না, এরকম ব্যাপার আছে? না, এরকম কিছু নয়। কিন্তু আজকের দিনে ধরুন প্রত্যেকটা আজকে নতুন যত রেফ্রিজারেটর কোম্পানি যারা আসছে, যদিও বা এটা মানে আপনার একদমই অন্য প্রোডাক্টের মধ্যে পড়ে এবং যেগুলো আমার মধ্যে পড়ে না, বাট আমার যেইটুকু জ্ঞান এটা নিয়ে আছে সেটা নিয়ে আমি বলতে পারি যে এটা মেজরিটি কিন্তু আপনার প্রত্যেকটা ইনভার্টার বেসড আর কি। ইনভার্টার এসি যেরকম, এগুলো ইনভার্টার বেসড। এবার এক একটা কোম্পানির মার্কেটিং গেমিক তো থাকেই, যে না কেউ এআই লিখলো, কেউ স্মার্ট লিখলো, সো ডিফারেন্ট। মানে স্মার্টফোন যেরকম, হ্যাঁ ফোন ডেফিনেটলি স্মার্ট হয়েছে, বাট যেই টেকনোলজিটা এসছে বা যেই অ্যালগরিদমে কাজ হয় তাতে ইট ইজ অলওয়েজ স্মার্ট। তো সেটা ইনভার্টার বেসড হলেও স্মার্ট, না হলেও স্মার্ট আর কি। বেশ, আর একজন লিসনার আছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি কমলচক যুবক সংঘ ক্লাব থেকে দৃষ্টিহীন প্রতিবন্ধী বলছি, তরুণ কুমার হাইত। বলুন। হ্যাঁ, আমি স্যার বলতে চাইছি যে আমি একজন প্রতিবন্ধী, আমি ইলেকট্রিক ফেসিলিটি পেতে পারি, ওর জন্য কোনো ছাড় আছে? একটু বলবেন। এই প্রশ্নটা তো আজকে এই প্রশ্নটা হওয়ারই কথা নয় আজকে। বাবু, আপনি আমাদের পুরনো বন্ধু, আপনি তো জানেন যে টপিক বেস একটু প্রশ্নটা করতে হবে, কেমন? এটা তো আজকের বিষয় না। আমরা যেখানে ছিলাম সেই প্রশ্ন আবার ফিরে যাচ্ছি যে স্টেবিলাইজার ইউজ করা এসির ক্ষেত্রে খুব জরুরি কি? এখন আর দরকারই হয় না। ইনভার্টার বেসড থাকলে স্টেবিলাইজার আলাদা করে লাগানোর, যেখানে ভোল্টেজের আপ ডাউন আছে সেই সব জায়গায় সিস্টেমটার মধ্যেই রয়েছে, সেই ভোল্টেজ আপ ডাউনটাকে মিনিমাইজ করে নেয়। আচ্ছা, আলাদা করে দরকার হয় না। আগেকার পুরোনো দিনে যেগুলো কনস্ট্যান্ট স্পিড কম্প্রেসর ছিল তাতে দরকার হতো, এখন দরকার। ফ্রিজের ক্ষেত্রেও আপনি একই কথা বলুন। এখানে আরেকটা প্রশ্ন রেফ্রিজারেটর নিয়ে আছে। জয়ন্ত কুমার মল্লিক বলছেন, ফ্রিজের মধ্যে যে রান্না করা খাবার রাখা হয় তা কোন পাত্রে রাখা উচিত? বলতে পারবো না এটা, আমি মানে এটা স্পেশালিস্ট আমি নই। আচ্ছা, ফ্রিজের মধ্যে কিসে রাখা উচিত এটা আমার পক্ষে বলা অসম্ভব। এই যে ধরুন আমরা এসি ফ্রিজ ইউজ করি, বিশেষ করে এসির ক্ষেত্রে এটা হয় যে আমরা ঘুমের মধ্যে এসিটা রিমোট দিয়ে বন্ধ করে দিই, কিন্তু মূল সুইচটা সবসময় অফ করি না। এটা কি আদৌ কারেন্ট টানে? মানে এটা কি বিল বাড়ায়? না, এটা জাস্ট পাওয়ারটাকে অন করে, মানে পাওয়ারটা দেওয়া থাকছে। আপনি তো মেন পাওয়ারটাকে, মানে সিস্টেমটা যেই পাওয়ারটা দিয়ে যে ধরুন ফ্যানটা চালানো, তো আপনি আজকের দিনে দেখবেন আজকে আপনার বিএলডিসি ফ্যান প্রচুর অনেক এসছে, হ্যাঁ তাতে লাগানো হয় এবং সেগুলো রিমোট কন্ট্রোল ডি হয়। হ্যাঁ, কিন্তু ধরুন এই যে এবার সেটা আপনার মেন সুইচটা কিন্তু অনই রয়েছে, আপনি রিমোট দিয়ে শুয়ে আপনি সেটাকে অফ করে দিলেন, কিন্তু আপনার মেন সুইচটা তো অন, তাতে তো আপনার পাওয়ার কনজাম্পশন হচ্ছে না, কেন ইউটিলাইজ হচ্ছে। যখন চালাচ্ছি তখন কি অনেক বেশি পাওয়ার একসাথে সে টেনে নিচ্ছে যেহেতু সুইচ দেওয়া ছিল? না, তা হচ্ছে না। মানে এটাকে বলা হয় ইনরাশ কারেন্ট। সো ইনরাশ কারেন্ট এই ফ্যানের ক্ষেত্রে, মানে বিএলডিসি ফ্যান বা ইনভার্টার স্প্লিট বা ইনভার্টার ফ্রিজের ক্ষেত্রে ইনিশিয়াল কারেন্টের রাশটা অতটা হয় না, যেটা এটা কনভেনশনাল মেথড সিস্টেমের ক্ষেত্রে যেটা আগে হতো। আচ্ছা, এসির মেশিনটা বাইরের দিকে যখন রাখা হয় বা ছাদে রাখা হয়, এটার উপর কি ডিপেন্ড করে যে আমার কতটা বিল আসতে পারে? কি ভাবে অনেকে আছেন যারা ঢাকা দিয়ে মানে ছাওয়ায় রাখতে পছন্দ করেন, এগুলো কি খুব মিথ? না, এটা মিথ, একদম মিথ। কেননা ইঞ্জিনিয়ার কিন্তু এই পরামর্শ দিয়ে থাকেন। না, অ্যাকচুয়ালি এই মেশিনগুলো যেগুলো তৈরি হয় এক্সটার্নাল এনভায়রনমেন্টে রাখার জন্যই তৈরি হয়, তার কোটিং এগুলো আলাদা করে তৈরি হয়। হ্যাঁ, ডেফিনেটলি দুটো জিনিস আমি এখানে অ্যাড অন করবো। ধরুন আমরা
থাকি এমন একটা জায়গায় আমাদের খুব কাছে সমুদ্র, হ্যাঁ। আবার আপনি যদি পুরী দীঘা এই দিকে যান, হাওয়ার মধ্যে একটা লবণাক্ত ভাবটা হ্যাঁ, প্রচুর বেশি। পরিমাণে। তো আগে সেইখানে বাইরে আউটডোর ইউনিট বা ইনডোর ইউনিটের জন্য যে ফিন্সগুলো ইউজ হতো সেগুলো অ্যালুমিনিয়াম, কিন্তু অ্যালুমিনিয়ামে আলটিমেটলি কোরোড করে যায় খুব তাড়াতাড়ি। মানে 3 মাসের মধ্যে পুরীর মতন জায়গায় হোটেলে প্রত্যেক 3 মাস অন্তর চেঞ্জ করতে হতো, যেগুলো আলটিমেটলি কপার ফিন্সে কনভার্টেড হয়েছে আর কি। তাও সেগুলো লাইভ 2 বছর 2.5 বছর পরে সেগুলো এমনিতেও তাও চেঞ্জ করতে হয়। কিন্তু আমরা ধরুন, এটা তো শুধু ঘরের এসির ক্ষেত্রে বললেন, এবার যখন ধরুন আমরা কোনো বড় শপিং মল বা কোনো হসপিটাল বা কোনো এই ধরনের আইটি বা আইটিএস ডিজাইন করি, সেক্ষেত্রে তার স্প্লিট বা এই উইন্ডো দিয়ে তো হয় না। সেক্ষেত্রে এই সিস্টেমটারই বড় একটা জিনিস যেটাকে আমরা বলা হয় চিলার সিস্টেম। তো সেই চিলারটা একটা হয় 300 টন 400 টন বা ইনফ্যাক্ট 1000 800 এরকম টিয়ারের হয় একটা বড় মেশিন। তো সেগুলোর ক্ষেত্রে বাইরে একটা ওই ফিন্সগুলোর উপর এক ধরনের কোটিং দেওয়া হয়, ডিফারেন্ট কোটিং, যাতে গিয়ে তার ওই কোরোড করে যাওয়ার ব্যাপারটা আর হয় না। ইটস এ প্রোটেকশন কাইন্ড অফ সিস্টেম অন দোজ ফিন্স। তাতে মেশিনের কোনো ওয়ার্কিংয়ে কোনো প্রবলেম হয় না, কিন্তু ফিন্সগুলো লাইফটা অনেকটা বাড়ে আর কি। আচ্ছা, বেশ। আর এই বাইরে রাখা এই তৈরি হয় সেইভাবে যে এক্সটার্নালি তার পেন্ট তার কোটিংটা এইভাবেই তৈরি হয়, সে রোদ্দুর থাকবে, জল থাকবে, বৃষ্টি থাকবে, তাতে খুব একটা প্রবলেম হয় না। বন্ধু আছেন, হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ব্যানার্জিহাট থেকে বলছি, দেবাশিস ঘোষ। বলুন। আমি বলছি স্যার, আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে স্ট্যান্ড ফ্যানে কি অন্যান্য টেবিল ফ্যান বা সিলিং ফ্যানের থেকে ইলেকট্রিক কি বেশি কনজিউম হয়? আচ্ছা। আর দ্বিতীয়ত হচ্ছে, ধরুন যদি কারোর বাড়ির ছাদ টিনের ছাদ হয়, পাকা বাড়ি, সে কি এসি ইউজ করতে পারে? আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিই। নমস্কার। স্ট্যান্ড ফ্যান আর এই আপনার সিলিং ফ্যানের মধ্যে পার্থক্য কিন্তু আপনার পাওয়ার কনজামশনে খুব একটা কিছু হয় না। আর টিনের চালে ক্ষেত্রে এসিটাকে বসাতে গেলে একটু প্রবলেম আছে কিন্তু, কেননা আপনার সেক্ষেত্রে একটা মাঝখানে একটা ফল সিলিং জাতীয় কিছু একটা ক্রিয়েট করতে হবে, কেন টিনের চালে ফাঁক কিন্তু থাকবেই, সেখান থেকে আপনার যে হাওয়াটাকে ঠান্ডা করছেন সেটা কিন্তু বেরিয়ে যাবে। সুতরাং আপনাকে মাঝখানে একটু পয়সা খরচ করে একটা ফল সিলিং জাতীয় কিছু তৈরি করতে হবে, বাট সম্ভব ওই ফল সিলিংটা যদি করেন। বাড়ির মধ্যে এসি রয়েছে, ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, মাইক্রোওভেন আছে, অনেকের বাড়িতেই এই সিচুয়েশন তৈরি হয়। আজকের দিনে ডিশ ওয়াশার আছে, গিজার আছে, গিজার আছে। একসাথে সব মেশিন চালালে আমরা জানি অনেক বেশি কারেন্ট পড়ে। রাত্রিবেলা অনেকে ফ্রিজ বন্ধ করেন ইলেকট্রিক বাঁচাতে, অনেকে যখন ওয়াশিং মেশিন চলে তখন অন্য মেশিন চালান না। এগুলো কি ইলেকট্রিক খরচ কিছুটা বাঁচায়? একদম বাঁচায়, কিন্তু উল্টো দিকে আমি যে প্রশ্নটা করব, রেফ্রিজারেটরটা বন্ধ করে কি স্বাস্থ্যসম্মত? একদমই নয়, একদমই নয়। ম্যাডাম যেটা বলছিলেন যে রাত্রিবেলা ফ্রিজ বন্ধ করে ঘুমানো, ফ্রিজ তো ইউজ করা হচ্ছে খাবার রাখার জন্য, সেটাকে ঠিকঠাক করে রাখার জন্য। রাত্রিবেলা যদি বন্ধ করে রাখি তার ইম্প্যাক্টটা হয়তো খুব বেশি ঘন্টা 3 থাকবে, তারপর তো ভিতরটা ধীরে ধীরে গরম হতে থাকবে, তো খাবারটা এমনি নষ্ট হবে। সুতরাং বন্ধ কেন? এতে কোনো ইলেকট্রিক বিল কমানোর কোনো বিষয় থাকে না? না। কিন্তু এই যে বললাম একসাথে সবগুলো না চালিয়ে যখন একটি এসি চলছে তখন ওয়াশিং মেশিনটা হয়তো চললো না, এসিটা বন্ধ করে চালানো হলো, দেখুন এগুলো কি সাশ্রয়ী সত্যি? ওয়াশিং মেশিনের নিজস্ব পাওয়ার কনজাম্পশন কিন্তু খুবই কম। তার তো অ্যাকচুয়ালি তার তো একটা মোটর খালি ঘুরছে। যেটা আমরা বারণ করি যে আপনার এসি এবং গিজার একসাথে চালানোটা একটু ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট বলবো না, চালানোই যেতে পারে, কনজাম্পশনটা একটু বেশি হয়। আচ্ছা, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনার মেন এমসিবি হয়তো ওভারলোডেড হয়ে গেল আর কি। সব থেকে বেশি ইলেকট্রিক পড়ে কিসের জন্য, মানে কোন গ্যাজেটের জন্য সবথেকে বেশি? আমি শুরুতেই বললাম যে আপনার মেন পাওয়ার গাজলার হচ্ছে এসি, যে কোনো বাড়িতে। সেক্ষেত্রে তারপরে গিজার, এসি রয়েছে, গিজার রয়েছে, কিন্তু আমি চাইছি আমার ইলেকট্রিক বিলটা আয়ত্তের মধ্যে থাকুক। ইউসেজটাকে আপনাকে একটু সেই বুঝে করতে হবে। যখন এটা করবো এসি চালানো, টাইমার দিয়ে আপনি, এটা তো নিজের ব্যাপার, ম্যানুয়ালি আপনি চালাচ্ছেন যে কখন এটা চালাবো আর কখন এটা চালাবো, সেই টাইমিংটা আপনি যখন ধরুন স্নান করবেন তখনই আপনি গিজারটা চালাবেন, অবভিয়াসলি তখন আপনার এসিটা চলবে না আর কি, বা সেটাকে বন্ধ করতে হবে আপনাকে। এইভাবেই কিছুটা করে আপনাকে মিলিয়ে মিশিয়ে চলতে হবে।
আরো একজন বন্ধু আছেন। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র। দুটো প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই, নাম বলুন আপনার। নাম বলুন। আমার নাম তরুণ কুমার হাইত। তরুণবাবু, আপনি প্রশ্ন করেছিলেন একটু আগে, এবার কিন্তু প্রশ্নটা হ্যাঁ, আমাদের আমি সাবজেক্টে করুন। বলুন পেলাম না, আমি ওই জন্য বলুন 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 বলুন, বলুন। বলুন। বিষয়ের ওপর নয়, একটা আর একটা বিষয়ের ওপর। আপনি বিষয়ের ওপর প্রশ্নটা যেটা আছে করুন। আচ্ছা, বিষয়ের ওপর যেটা প্রশ্ন আছে, আমার ইলেকট্রিক বিল, আমি প্রতিবন্ধী, আমার নামে বিল নয়, বাড়ির নামে বিল আছে, বিলটা ঠিক মতো পড়া হচ্ছে না, হ্যাঁ, তাতেও বিল বেশি এসে যাচ্ছে। এটা আপনি আপনার কাদের কানেকশন? এসিবি, স্টেট ইলেকট্রিসিটি বোর্ড? কি বলছেন? স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের কানেকশন? হ্যাঁ, মানে এটা গ্রামের দিকে, গ্রামীণ লাইন। গ্রামীণ লাইন। বেশ, তাহলে আপনার ওখানে যারা ইলেকট্রিক সাপ্লাই অথরিটি আছেন সরাসরি তাদের কাছে কমপ্লেন করুন, কেমন? কারণ এটা তো এখানে বসে আমাদের যিনি স্পেশালিস্ট তিনি বুঝতে পারবেন না। আর দ্বিতীয় প্রশ্ন কিছু আছে আর? দ্বিতীয় প্রশ্ন ওইটাই একটু। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন একটা কথা বলি যে যেগুলো প্রশাসনিক বিষয় সেই বিষয় নিয়ে তো আমাদের অতিথি আজকে কথা বলতে পারবেন না, কারণ আমরা তাকে সেই জন্য ডাকিনি। আমরা কিন্তু একটা বাড়ি কি করে বাসযোগ্য হবে আজকের সময় দাঁড়িয়ে, আমরা বাড়িতে থাকছি, সেই বাড়িটা কি করে বাসযোগ্য হবে সেটাই বুঝতে পারছি। অনেক বিষয় ওর এক্সপার্টাইজ রয়েছে। হাসপাতাল তৈরি করেছেন, শপিং মল করেছেন, কনভেনশন সেন্টার, আমাদের এই কলকাতা শহরের বা বলতে পারি রাজ্যে যেটা গর্ব, সেই কনভেনশন সেন্টারেও কিন্তু ওনার কাজের শৈলী সেটা রয়েছে। কিন্তু আমরা খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কথা যেহেতু বলি, সেই জন্য আমরা বাড়ির সবকিছু নিয়েই একটু ভাবনা চিন্তা করছি, ওই কি করে ইলেকট্রিকের বিলটা বাঁচাবো। আচ্ছা, আরেকটা কথা বলুন তো, ছোটবেলায় আমি নিজে খুব দুষ্টু ছিলাম বলেই এটা আমার ক্ষেত্রে ঘটেছিল ঘটনা। মানে একটু যখন সুইচটা ছুঁতে পারি, লাফ দিয়ে উঠে সুইচটা ছুঁই, এবং আমি একবার কারেন্ট খেয়েছিলাম, মানে সেটা আমার কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাড়িতে। তারপর একটু ভয় টয় পাই যেমন হয়, কিন্তু এরই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সুইচ বোর্ডের প্লেসমেন্ট নিয়ে কি কোনো আপনার গাইডেন্স হচ্ছে যে আপনি যেরকম বললেন, আমরা একই জিনিস আমার নিজের জীবনেও ঘটেছে। যে এটা 5-6 বছর বয়সে এটা বেশি হয়, ঠিক। একটা হচ্ছে আঙুলটা দিয়ে ভিতরে একটু টেস্ট করা যে ভিতরে আছেটা কি, এবং সুইচটাকে অন করেও দেখা, এবং শক খেয়েছি যথারীতি। তো মোটামুটি আমরা দেখি যে ফ্লোর থেকে 1250 mm উপরে যদি আমার সকেটটাকে দেওয়া যায়, আশেপাশে সুইচ বোর্ডটাকে দেওয়া যায় 1250 mm, তাতে মোটামুটি আপনার 10-11 বছরের বাচ্চা তখন গিয়ে ধরতে পারে বা চালাতে পারে, তেমন অ্যাডাল্টরা তো ডেফিনেটলি পারে। কেননা ওই 10-11 এমন একটা বয়স, তখন একটা বুদ্ধি বাচ্চাদের মধ্যে আসে যে আমি এর ভিতরে হাত দেব না। এটা হচ্ছে 1 নম্বর। আরেকটা হচ্ছে আপনার যে এটার সাথে যে এটা শাটার্ড সকেট, এটা কিন্তু খুব দরকার। কেননা দেখবেন আগেকার দিনে এই সকেটটা অনেক দিন ধরে ইউজ না হলে পরে এর মধ্যে বোলতা গিয়ে বাসা বাঁধত, দেখেছেন আপনি এটা? তো আজকের দিনে সেটাকে পাওয়া যায় শাটার্ড সকেট, মানে বন্ধ থাকে, আপনার উপরে একটু চাপ দিয়ে দিলে, বা আপনি যখন কোনো প্লাগকে দিচ্ছেন ওটা স্ট্রেট তার মধ্যে একটু চাপ দিয়ে উঠে যায় এবং ঢুকে যায় ওটা। তো এই দুটো জিনিসকে একটু মেনটেন করা উচিত বলে আমার মনে হয়। এবং এই 1250 mm-টা কারোর ক্ষেত্রে হয়তো 1300 mm করতে পারেন, কিন্তু 1250 mm এর নিচে না করাটাই বেটার আর কি, বাচ্চাদের কথা মাথায় রেখে। এবার হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়্যারিং থেকে আরম্ভ করে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে আজকের দিনে, মানে ইভেন আপনার আমার প্রজন্মের পরে আজকের দিনের যারা বাচ্চা, ঠিক আপনার আমার ঘরে যারা বাচ্চারা রয়েছে, 100% তারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে হয়, তাদের আছেই। কম্পিউটারটা একটা এসেনশিয়াল সাবজেক্ট হয়ে গেছে। তো বাড়িতে ন্যাচারালি ল্যাপটপ বলুন বা ডেস্কটপ বলুন ইত্যাদি আছে। এর ক্ষেত্রে আর্থিং খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ আমাদের যত গ্যাজেট আছে, প্রত্যেকটা গ্যাজেটের কিন্তু আলটিমেটলি ফাইনাল একটা আর্থিং কিন্তু পয়েন্ট দরকার হবে, এবং প্রপার আর্থ পিট প্রত্যেকটা বিল্ডিং এর হওয়া উচিত। আপনি শুনলে হয়তো অবাক হবেন, আমি বড় কোম্পানিদের কথা বলছি না বা বড় বিল্ডারদের কথা বলছি না, স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং যারা বানায় তাদের আমরা অনেক জায়গায় বাড়িতে গিয়ে দেখেছি যে মেন মিটার হঠাৎ করে আগুন লেগে গেছে রাত্রিবেলা, এবং তারপরে আমাদের হয়তো ডেকেছে যে স্যার একটা প্রবলেম হয়েছে একটু দেখে যান।
আমাদের ডিজাইনে, আমাদের টেকনিক্যাল স্পেসিফিকেশনে হয়তো সব দেওয়া রয়েছে, কোনো আর্থপিট নামক বিষয়টাই নেই সেখানে। একটা আর্থিং এর তার বার করে মাটির মধ্যে জাস্ট ফেলে রাখা হয়েছে, তার মধ্যে একটা আর্থপিট করা দরকার, কোনো জিনিস মানা হয় না। এবং আপনি সঠিক প্রশ্ন করেছেন, এবং এটা প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আর্থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এনি কাইন্ড অফ বিল্ডিং। সেটা আপনি নিজের বাড়ি করছেন কি ফ্ল্যাটে যাচ্ছেন কিনছেন, আপনি যখন ফ্ল্যাট কিনতে যাবেন আপনি প্রমোটারকে বা বিল্ডারকে জিজ্ঞেস করুন আপনি আর্থপিট করেছেন কি, আমাকে দেখান। এটা দেখাটা খুব জরুরি। এবং যদি দরকার হয় আপনার নিজস্ব চেনাশোনা কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে সাথে করে নিয়ে যান, যাতে সে বুঝতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বন্ধু আছেন আরেকজন ফোনে। হ্যালো, এসেছিলে তবু আসো নাই। ফ্ল্যাট কেনার কথা হচ্ছিল, আপনি বলছিলেন একজন মধ্যবিত্ত মানুষ তার সারা জীবনের অনেকটা সঞ্চয় দিয়ে একটা ফ্ল্যাট কেনেন। একটা স্ট্যান্ড অ্যালোন ফ্ল্যাট যখন তিনি কিনতে যান, তখন তার এই ইলেকট্রিক যে বিষয়গুলো রয়েছে ফ্ল্যাটের সঙ্গে জড়িত, তিনি কি কি দেখবেন, তার কি কি বুঝে নেওয়া উচিত? একটা তো বললাম, এটার আমার আগের বক্তব্যেই। দ্বিতীয় যেটা আমি এর আগেও বলেছি, যেটা হচ্ছে যে প্রমোটারকে বা বিল্ডারকে জিজ্ঞেস করা যে আপনি যে তারটা দিচ্ছেন, আপনি কি মেটেরিয়াল দিচ্ছেন, কোন সাইজের দিচ্ছেন, কোন কানেকশনে, কোন, আমি যেটা এর আগেও বলেছি যে কত অ্যাম্পসের জন্য কত তারটা হওয়া উচিত, 1 থেকে 1.5 স্কোয়ার mm। আমরা দেখেছি পয়সা বাঁচানোর জন্য প্রমোটার, জানি না কতটা পয়সা বাঁচে, বাট ওই 1 স্কোয়ার mm এর জায়গায় হয়তো 0.75 স্কোয়ার mm এর তার দিয়ে দেওয়া হয়েছে। কেন লোকটি জানতেও পারছে না, কেননা কনসিল্ড রয়েছে, তো ভিতর দিয়ে যাচ্ছে, সে জানতেও পারছে না, তাকে হয়তো বলা হচ্ছে এক, কিন্তু সেটা চেকিং করে দেখে নেওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি অ্যাটলিস্ট। আর বাদ বাকি আপনার যেইখান থেকে পাওয়ারটা আসছে সেটা তো স্টেট ইলেকট্রিসিটি বোর্ড বা সিএসসির হাতে থাকে, সেখানে প্রমোটারেরও খুব একটা কিছু করার থাকে না। বাট এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু দেখে নেওয়া উচিত। পতিত পাবন দাস বাংলাদেশ থেকে আমাদের ফেসবুকে দেখে প্রশ্ন করেছে, খুব ভালো। বিএলডিসি ফ্যান ও সাধারণ ফ্যানে বিদ্যুৎ খরচের ডিফারেন্সটা কত? 25% মতো, 20 থেকে 25% মতন পাওয়ার কনজাম্পশন, মানে আপনার বিদ্যুতের বিলটা কমানো যায় আর কি, মানে বিএলডিসি ফ্যান দিয়ে। বিএলডিসি বলতে ব্যাপারটা কি? মানে এটা কি শুধুই রিমোট কন্ট্রোল? রিমোট কন্ট্রোল আজকাল প্রত্যেকটা যে কোম্পানি বিএলডিসি ফ্যান নিয়ে এসছে প্রত্যেকেরই রিমোট, শুধু বিএলডিসি নয়, বিএলডিসির আগেও যখন নর্মাল কনভেনশনাল ফ্যান ছিল তাতেও কিন্তু রিমোট কন্ট্রোল করা যেত। এর মধ্যে খুব একটা হাই টেকনিক্যাল কিছু প্যারামিটার নেই, বাট আজকাল যত বিএলডিসি ম্যানুফ্যাকচারাররা আছে তাদের কিন্তু প্রত্যেকেরই রিমোট কন্ট্রোল নিয়েই এসছে আর কি। সবাই একটা জায়গায় বসে চালাতে পছন্দ করে। ফোনে বন্ধু আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শেখ মোহাম্মদ ফকির বলছি আরামবাগ হুগলি থেকে। বলুন। বলছি কারেন্টের ব্যাপারে, লোডশেডিং, বারে লোডশেডিং হয়, এতে করে কি মিটারের মানে বিল বাড়বে? আমি এটা তুই জানতে চাই। বারবার লোডশেডিং হলে তো আপনার মিটারের বিলটা কমা উচিত। না, আসলে উনি বোধহয় বলছেন যে লোডশেডিং থেকেই এখানেও একটা বিষয় বলার, সেটা হলো যে এই যে ধরুন যখন কারেন্ট চলে যায় অনেক জায়গাতেই তারা সুইচ গুলো অফ করেন না, হ্যাঁ, আবার কারেন্টটা যখন আসে একসাথে সব জ্বলতে শুরু করে। ওই বললাম সাডেন ইনরাশ কারেন্টটা গিয়ে ইম্প্যাক্ট করলে তখন ওই ইনিশিয়াল পাওয়ার কনজাম্পশনটা চট করে বেড়ে যায়। দুটো জিনিস হয়, একটা যে কোনো ইকুইপমেন্টের, আপনার যে কোনো মোটর বা যে কোনো ইকুইপমেন্টেরই একটা স্টার্টিং কারেন্ট থাকে, একটা রানিং কারেন্ট থাকে। রানিং কারেন্ট সবসময় স্টার্টিং কারেন্টের থেকে কম হয়। তার মানে একসাথে সবগুলো সুইচ যদি অন করা থাকে, একসাথে ইনরাশ কারেন্ট, প্রথম কারেন্ট এসে ধাক্কা মারলো, তাতে অবভিয়াসলি পাওয়ার কনজাম্পশনটা বেড়ে যায় আর কি। অয়নদুলি দুটো প্রশ্ন করেছেন ফেসবুকে, পানীয় জলে হার্ডনেস বা টিডিএস ব্যাপারটা কি, এবং কোনো ইলেকট্রিক কিচেন ইকুইপমেন্ট কেনার সময় কি কি জিনিস দেখে নিতে হবে? আচ্ছা, আমি প্রথম প্রশ্নটার উত্তরটা দিই আগে। টিডিএস মানে টোটাল ডিজলভ সলিডস, হ্যাঁ, যে কতটা সলিডস আমার তাতে আছে। আমি এক্ষেত্রে আমি সাথে করে একটা জিনিস নিয়ে এসেছি, আমি একটু যদি সুযোগ দেন আমি একটুখানি পড়ে শোনাতে চাই। এটা হচ্ছে আপনারা যখন একটা বাড়ি বানাবেন বা বাড়ি করবেন, এটা খুব সহজ একটা উপায় যে একটা ওয়াটারের বোরওয়েল বিশেষত, বা আপনার যদি মিউনিসিপ্যাল সাপ্লাই থাকে, আপনি সেই জলের একটা স্যাম্পল নেবেন একটা বোতলে, এবং সেটা নিয়ে আজকাল যাদবপুর ইউনিভার্সিটি বলুন বা অনেক প্রাইভেট এরকম অনেক অর্গানাইজেশন আছে যারা এই জলটাকে টেস্ট করে দেয়। কিভাবে টেস্ট করে এটা যদি সম্ভব হয় আপনারা লিখে নিন।
সেটা হচ্ছে এই টেস্ট রিপোর্টটা হচ্ছে IS 10500, এটা একটা ফরম্যাট আছে। এইটুকু বললেই হবে যে আমাকে তুমি ভাই এতে আমাকে মেজার করে দাও। এতে মোটামুটি 30খানা প্যারামিটার পাওয়া যায় জলের, এবং এর বেস লাইন হচ্ছে WHO দ্বারা অ্যাপ্রুভড, WHO দ্বারা অ্যাপ্রুভড। যেটা খুব ইম্পর্টেন্ট আমরা দেখতে বলি সেটা হচ্ছে পিএইচ ভ্যালু, মানে অ্যাসিডিক না অ্যালকালাইন, সেটাকে দেখতে বলি। আমি অনেকগুলোর মধ্যে আমি নিজে মার্ক করে এনেছি। একটা হচ্ছে যেটা উনি বললেন TDS, টোটাল ডিজলভ সলিডস। তো সেক্ষেত্রে পারমিসিবল লিমিট যেরকম হচ্ছে অ্যারাউন্ড 2000, আর আমাদের অ্যাগ্রিয়েবল লিমিট হচ্ছে মানে আপনার অ্যাকসেপ্টেবল লিমিট হচ্ছে 500। কিন্তু আমরা চেষ্টা করি 500 নিচে যাতে আমাদের TDS লেভেলটা থাকে। আমরা চেষ্টা করি যাতে 200, 250 কি 150 থেকে 250 ভিতরে যাতে আমাদের TDS লেভেলটা থাকে। এরপরেও কিন্তু আরোতে গিয়ে এটা আরো নেমে যায় আর কি, আরো ট্রিটমেন্টের পরে। আয়রন তো আপনি জানেন যে আয়রন আলটিমেটলি জলে থাকলে নানান রকমের প্রবলেম হয়। আপনি দেখবেন কিছুদিন পরে আপনি যে বাথরুমে যে কমোডস বা WC ওয়াটার ক্লজেট ইউজ করেন তার মধ্যে একটা লালচে দাগও আসতে থাকে। কিন্তু তার থেকেও আমার কাছে আরেকটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টোটাল হার্ডনেস। এইটা আপনি দেখবেন বাড়িতে যে আপনি তো নানান নামকরা কোম্পানির ট্যাপ লাগালেন, চকচক করে প্রথম 2 মাস, তারপরে উপরে একটা সাদা আস্তরণ পড়তে থাকে, এবং আমরা প্রচুর পয়সা খরচ করি সেটাকে ঠিক করার জন্য। একটা ছোট্ট সিস্টেম যদি আমি লাগাতে পারি যে আমার ওখানে টোটাল হার্ডনেস মানে ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এই কোটিংটা আলটিমেটলি পড়ে গিয়ে ওই সাদা আস্তরণটা কিন্তু তৈরি করে। আমরা যদি প্রপার একটা ট্রিটমেন্ট রাখতে পারি আফটার দ্য ওয়াটার কোয়ালিটি পরে, তাহলে এই জিনিস থেকে আমাদের নিজেদেরকে বাঁচাতে পারবো। আরেকটা হচ্ছে আর্সেনিক এবং লেড কোয়ান্টিটিটাও কিন্তু ধীরে ধীরে একটা প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হচ্ছে। আরেকটা যেটা বললাম আর্সেনিকের ক্ষেত্রেও তো সেটা বললাম আর কি। তো এই প্রত্যেকটা জিনিস, একটা হচ্ছে ওয়াটার কোয়ালিটি টেস্ট রিপোর্টগুলো আপনারা যদি সম্ভব হয় নিজেরাও পয়সা দিয়ে করতে পারেন। 2000 টাকা মতন লাগে, 2 থেকে 2500। যাদবপুরে করলে মনে হয় সেটা আরো কম হয়, যাদবপুর ইউনিভার্সিটি থেকে করলে। আচ্ছা, আরেকটা দ্বিতীয় প্রশ্নটা আমি ভুলে গেলাম, উনি কি করেছিলেন? দ্বিতীয় প্রশ্নটা জিজ্ঞেস করেছিলেন, দাঁড়ান আমাদের কাছে লেখা ছিল, আপনি বলছিলেন। আমি একবার দেখে নিচ্ছি, উনি এতে করেছেন তো আমি একবার দেখে নি আপনাকে প্রশ্ন রাখছি। তার আগে সুবীর ভৌমিক একটা প্রশ্ন আছে, সেটা তুমি একটু মনীষা রাখো, আমি ততক্ষণই। হ্যাঁ, সুবীর ভৌমিক প্রশ্ন করেছেন যে আমরা যে বাড়ির 2টি গ্যাজেট নিয়ে তার প্রশ্ন, তিনি লিখছেন মাইক্রোওভেন এবং ইন্ডাকশন ওভেন এই দুটির মধ্যে কোনটিতে কত ইলেকট্রিক কনজাম্পশন হয়? দুটোতে একই না ভিন্ন ভিন্ন ইলেকট্রিক খরচ হয়? তিনি প্রশ্নটি রেখেছেন গৌরীনাথ সরণি থেকে। ডিফারেন্ট হয়, সামান্যই ডিফারেন্স থাকে, বাট মাইক্রোওভেনের মধ্যে তো আপনার অনেক ধরনের অপারেশন হয়। সে কোন অপারেশনের ক্ষেত্রে এক একটা ক্ষেত্রে আপনার পারফরমেন্স মানে পার কনজাম্পশনটা ডিফারেন্ট হতে পারে। যদিও বা আমি এই জিনিসগুলো প্রোডাক্ট নিয়ে তো আমি ডিল করি না, তবে এইটুকু বলতে পারি যে ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার বা ডিফারেন্ট ব্র্যান্ডের উপরেও কিন্তু ডিপেন্ড করে যে তারা কোন জিনিসটা কিরকম দিচ্ছে আর কি, কতটা টেকনিক্যালি সাউন্ড জিনিস দিচ্ছে আর কি। অয়নবাবুর দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে কোনো ইলেকট্রিক কিচেন ইকুইপমেন্ট কেনার সময় কি কি জিনিস দেখে নিতে হবে? ইলেকট্রিক্যাল কিচেন ইকুইপমেন্ট মানে ধরুন ইন্ডাকশন হতে পারে, ওটাই বললাম। এটা অ্যাকচুয়ালি এটা কিন্তু এটা আমার মানে আমার পারভিউতে যদিও বা পড়ে না, এটা বেটার কোম্পানি দেখে নেবেন যে পাওয়ার কনজাম্পশন কতটা হচ্ছে, সেটুকুই দেখে নেবেন। আমাদের এক বন্ধু অনেকক্ষণ আগে প্রশ্ন করেছিলেন কমল দাস, সেটা রেন ওয়াটার হারভেস্টিং। কারেক্ট, খুব ভালো প্রশ্ন এবং আমার খুব পছন্দের প্রশ্ন এটা। রেন ওয়াটার হারভেস্টিংটা না, যদি ইন্ডিভিজুয়াল ঘর হয়, কারো ইন্ডিভিজুয়াল বা নিজের বাড়ি হয়, সে অনেকভাবেই করতে পারে। যে 2টো ছোট ট্যাঙ্ক নিল, রেন ওয়াটার মানে কিন্তু শুধু এই নয় যে আমি মাটিতেও যেটা পড়ছে, আমার একটা বাগান আছে সেই জলটাকেও আমি স্টোর করব, করতেই পারেন, কিন্তু তার অনেক ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ট্রেশন করা যায়। কিন্তু আমি বলবো যে শুধু ছাদের জলটাকে যদি আমি স্টোর করতে পারি, সেই জলটুকু হয়তো আপনি আমরা 120 দিন মতন আমাদের একটা বৃষ্টির সময় হয়, মানে 4 মাস, এই 4 মাস হচ্ছে ডিফারেন্ট বৃষ্টি হয়। এবং পশ্চিম কলকাতা, আমরা যেহেতু কলকাতায় থাকি বা পশ্চিমবঙ্গের এই ধরনের অঞ্চল, পশ্চিমবঙ্গই বললাম, তো অ্যারাউন্ড অ্যাভারেজ রেনফল হচ্ছে 25 mm, সরি 25 mm রেনফল হয়।
তো সেইটাকে মাথায় রেখে হয়তো দেখালো যে আমার টোটাল ছাদের এরিয়া আমি হয়তো কেউ 4 দিন বা 5 দিনের রেন ওয়াটার আমি স্টোর করতে পারলাম। তো সেইটা যদি আপনি করতে পারেন, সেই জলটাকে কিন্তু আপনি পরবর্তীকালে স্ট্যাগন্যান্ট আমি রাখতে বারণ করব, কোনো না কোনোভাবে ইউটিলাইজ করুন। এবার যখন বর্ষাকাল, সেই রেন ওয়াটার জলটাকে আপনি স্টোর করে নিয়ে আপনি গাছে জল নিশ্চয়ই দিতে যাবেন না, কেন গাছ এমনি জল পাচ্ছে বৃষ্টিতে। কিন্তু সেটাকে যদি অন্য কোনোভাবে ইউটিলাইজ করতে পারেন, বাড়ির কোনো ডোমেস্টিক ইউজের জন্য যদি ইউজ করতে পারেন, সেটা খুব কার্যকরী। এবং তাতে গিয়ে আমাদের এই জলের সমস্যা যেগুলো আর কি, গ্রাউন্ড ওয়াটার আমরা যেটা এখন তুলছি বোরওয়েল দিয়ে, সেটা যদি কিছুটা কম করা যায়। এই প্রসঙ্গে বলি, নিউ টাউনের মতন যে আধুনিক শহরগুলোতে সেখানে কিন্তু একেবারে কম্পালসারি রেইন ওয়াটারকে মাটিতে পাঠাতে হচ্ছে। এটা শুধু নিউ টাউন বলে নয়, এখন ভারতবর্ষে ধীরে ধীরে এই রুলটা কিন্তু সব প্রজেক্টেই হচ্ছে যে আপনাকে কম্পালসারি করতে পারছেন। পলিউশন কন্ট্রোল বোর্ড, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড কিন্তু একটা সার্টেন স্কোয়ার ফিটেজের পরে বলছে এই ধরনের গেটেড কমিউনিটি বা বিল্ডিংকে আপনাকে রেন ওয়াটার হারভেস্টিং করতেই হবে। মৈনাক বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর থেকে আরেকটি প্রশ্ন রেখেছেন যে কম্পিউটার চালাতে ইউপিএস এর পরিবর্তে কি স্টেবিলাইজার ব্যবহার করব? না, ইউপিএসই ব্যবহার করবেন, কেননা ট্রানজিশন পাওয়ার, ইবি পাওয়ার থেকে আপনার স্টেবিলাইজারের পাওয়ারে যেতে গেলে যে ট্রানজিশন টাইমটা আছে, তাতে আপনার যে কম্পিউটারে যে কাজ করছিলেন সেই ডেটাটা লস হতে পারে। ইউপিএসে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাইটা সেটা পাবেন আপনি, সেই জন্য ইউপিএস ইউজ করা হয়। আর যদি ল্যাপটপে ইউজ করেন সেটাও লাগবে না, কেননা সেটা ইনবিল্ট থাকছে। ফোনে বন্ধু আছেন, আজকে সম্ভবত শেষ ফোন। নমস্কার। হ্যাঁ, বেশি সময় নেই, তাই তাড়াতাড়ি প্রশ্ন। সাহেব বাবু বলুন। একটা জিনিস খুব কন্ট্রাডিক্টরি লাগছে যে যখন কোথাও বেড়াতে যাই তখন বলা হয় যে ফ্রিজ অন রাখলেই পারেন, মানে ফ্রিজ অফ করার দরকার নেই, অনও রাখা যেতে পারে। অথচ ধরুন যখনই বাজ পড়ছে, আজকে সকাল ভোরবেলাও তাই হলো, তখনই ধরুন ফ্রিজ, রাউটার ইত্যাদি, সেট টপ বক্স এইগুলো সব অফ করে রাখার কথা বলা হয়। তাহলে এই ফ্রিজ বন্ধ করার ব্যাপারে এই মানে বজ্রাঘাতের সময় প্রিকশনটা, এটা কি সত্যি কার্যকরী নাকি এটা অবজ্ঞা করা যায়? থ্যাংক ইউ। হ্যাঁ, এটা বেশ সুন্দর একটা প্রশ্ন। এবং আমি শুরুতে বলেছিলাম, মনীষা ম্যাডাম প্রশ্নটা করেছিলেন যে আমাদের ফিউজ নাকি এমসিবি কোনটা বেটার হতে পারে। সঞ্জয়দার প্রশ্ন ছিল। তো যেটা আমাদের ফিউজের গল্পটা, যে তখন সেই ধরনের সিস্টেমে ডেফিনেটলি আমরা বলি যে ফ্রিজটাকে অফ করে রেখে দিন, কেননা ওই ওভার এক্সট্রা ভোল্টেজটা যেটা হয়তো বাজ পড়ার থেকে ওই বাড়ির উপরেই পড়লো, সোজা চলে গেল এবং ওটাকে ইম্প্যাক্টও করতে পারে আমার সিস্টেমটাকে। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে, হ্যাঁ, আমরা নর্মালি কি করি, আমরা ধরুন আজকের দিনে এমসিবিতে ওভারলোড সামান্য হলেই ম্যানুয়ালি সার্কিট ব্রেক অফ হয়ে যাবে, সুতরাং আমার মেন ইকুইপমেন্ট কোনোভাবেই গিয়ে ইম্প্যাক্টেড হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাড়িতে যদি একটা, আজকাল প্রত্যেকটা বাড়িতেই থাকা উচিত আর কি বলে আমি মনে করি, লাইটনিং অ্যারেস্টার এবং তার সাথে আর্থিং এর কথা যেটা বলছিলেন সঞ্জয়দা। আমরা আরেকটা ছোট, হ্যাঁ ঠিক আছে, হচ্ছে প্লিজ ফায়ার প্রিভেনশন। হ্যাঁ, ফায়ার প্রিভেনশনের ক্ষেত্রে দেখুন, আমরা যারা ওই 4 তলা 5 তলা কি ম্যাক্সিমাম 6 তলা বিল্ডিং এ থাকি, সেখানে দেখবেন আপনার চারদিকে, যদি গেটেড কমিউনিটি হয়, চারদিকে একটা ইয়ার্ড হাইড্রেন্ট থাকে। বাড়ির কোথাও আগুন লাগলে সেখান থেকেই জল দেওয়া হয়। কিন্তু আমি বলবো, যখন ধরুন আমরা এই ধরনের বাড়ি কিনতে গেলাম, কি দেখবো আমি? তো একটা দেখবো যে আমার প্রত্যেকটা ফ্লোরে কোনো সিস্টেম আছে কি, যে আমার আগুন লেগেছে, প্রথম কথা আমাকে ইভ্যাকুয়েট করতে হবে। আমি বাড়ির মধ্যে বসে আমি কিছু করতে পারবো না। তো আমার যে দুটো স্টেয়ার কেস আছে, স্টেয়ার কেস কি কোনোভাবে ভেন্টিলেটেড প্রপারলি? 2 রকমের ভেন্টিলেশন, একটা ন্যাচারাল ভেন্টিলেশন, যে কোনো ওপেনিং আছে, জানলা আছে, যেখান থেকে আমার ধুয়োটা বেরোবে আগুন লাগলে। আর দ্বিতীয় হচ্ছে যে আরেকটা হচ্ছে মেকানিক্যালি, যে আমার কোনো ফ্যান দিয়ে ওর জায়গাটাকে প্রেশারাইজ করে রাখা আছে। আর আমার এই একটা করিডোর আছে, দুটো করিডোরের দুটো দিকে সিঁড়ি আছে, এই সিঁড়ির মধ্যে দূরত্ব যেন 30 মিটারের ভিতরে হয়। এটা হচ্ছে আমাদের নর্মসের মধ্যে পড়ে, যে 30 মিটার্সের বাইরে, মানে বেশি যেন না হয়। তো সেক্ষেত্রে আমাদের, এই ক্ষেত্রে তো আমরা ধরুন ইভ্যাকুয়েট করলাম, আমরা বলি যে টপ ফ্লোরে যদি থাকেন চলে যান ছাদে, স্মোকের কাছে আসবেন না। ফায়ার ডিপার্টমেন্ট এসে আপনাকে উপর থেকে যে করেই হোক রেস্কিউ করবে, কিন্তু নিচে চলে যান। অথবা আপনি যদি ধরুন 5 তলা বিল্ডিং, 4 আর 5কে বলি যে আপনারা ছাদে চলে যান। আপনি দেখবেন আজকাল অনেক হাই রাইজ বিল্ডিং আছে, সেই হাই রাইজ বিল্ডিং এ দেখবেন একটা সার্টেন গ্যাপে আপনার
একটা ফ্লোর এক্সটেন্ডেড থাকে, সেখানে গিয়ে সবাইকে জড়ো হতে বলে, যেখান থেকে ইভ্যাকুয়েট করতে পারে ফায়ার ডিপার্টমেন্ট। কিন্তু 4-5 তলা বিল্ডিং এর ক্ষেত্রে আমি যেটা বললাম সেইভাবে করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে এই ধরনের বিল্ডিং এ কোনো রুমের মধ্যে কোনো স্প্রিংকলার থাকে না, কোনো স্মোক ডিটেকশন বা আপনার ফায়ার ডিটেক্ট করার কোনো সিস্টেম থাকে না, কেন নর্মসেও বলে না। সেক্ষেত্রে আপনাকে আমি বলবো ছোট্ট, খুব কম খরচ, ছোট হ্যান্ডহেল্ড এক্সটিংগুইশার অ্যাটলিস্ট একটা রান্নাঘরে রেখে দেওয়াটা খুব, আচ্ছা, এটাই জিজ্ঞেস করছিলাম আমি তখন। খুব জরুরি। ঘড়ির কাঁটা বলছে যে আমাদের এই মুহূর্তে ওনাকে বিদায় জানাতে হবে। প্রচুর প্রশ্ন রয়ে গেল আমাদেরও এবং আপনাদেরও। বন্ধুরা রয়ে গেল নিশ্চয়ই। শুভ্রবাবু, আপনার হাজার ব্যস্ততার মধ্যে ভবিষ্যতে আবার কখনো আমাদের এই স্টুডিওতে এই অনুষ্ঠানে আমরা ডাকবো, আপনাকে একটু আসতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, খুব ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধুরা, আমরা আবার দুজনে ফিরে আসি রাত্রে ঠিক 11টা 10-এ। সবাই টিউন করে থাকছেন 100.1 FM গোল্ড। খুব ভালো থাকুন।